সে একজন সোলজার ছিল, যেটা এখন টার্কি, যেটা জানো দেশে টার্কি, তো সেখানকার সোলজার ছিল। আগে ওটার নাম আর্মেনিয়াম ছিল। তো সেখান থেকে সেই সোলজার ক্রিশ্চিয়ানিটি নেয়। তো সে শিখে গুরু মেনে তুমি যে কোনো দেবদেবীর নাম মন্ত্র দিয়ে স্টার্ট করো, বীজ মন্ত্র একদম না, নাম মন্ত্র দিয়ে স্টার্ট করো। যেমন দুর্গার নাম মন্ত্র হচ্ছে ওম দুর্গায় নমঃ। অনেক পুরোনো টাইমেও ট্যারোট ইউজ করা হতো, হয়তো পিকচার আলাদা ছিল, কার্ডের শেপ সাইজ আলাদা ছিল, কিন্তু জিনিসটা একই ছিল। যে মেয়েটার মধ্যে না, ওই যে দিল্লি নয়ডা গেছিল না, যাদের বাড়িতে গিয়ে উঠেছিল, তাদের একটা ফ্ল্যাট ছিল, তাদের ফ্ল্যাটের অপোজিট ফ্ল্যাটে একটা কাপল মারা গেছিল। মানে যখন হাজবেন্ড শুয়ে আছে, বসে আছে, ওয়াইফকে সব জায়গায় দেখতে পাচ্ছে। হ্যাঁ, কারণ তার মৃত্যুটা তো অস্বাভাবিক ভাবে না, তার ভেতরে তো একটা প্রতিশোধের ব্যাপারটা থেকে গেছে। তো তার কিছু টাইম পরে তার শাশুড়িও মারা যায় না। ওর মা, মানে মেয়েটার মা দেখতে পেতো যে সিঁড়ি দিয়ে না কেউ লাফিয়ে 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 উঠছে, আবার সিঁড়ি থেকে লাফিয়ে 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 নামছে। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ভূতাভাসের একটা নতুন পডকাস্টে। থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমরা সাধারণত কি নিয়ে আলোচনা করতে চলেছি, কিন্তু আজকের পডকাস্টটা একটু মশলাদার পডকাস্ট হতে চলেছে। অর্থাৎ আজকের পডকাস্টে আমরা ঘোস্ট নিয়ে আলোচনা করেছি, আমরা পূর্বজন্ম নিয়ে আলোচনা করেছি, আমরা তন্ত্র নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন রকম আলোচনা এবং বিভিন্ন রকম অভিজ্ঞতার আজকে কিন্তু সাক্ষী হয়েছি এই পডকাস্টে। আজকে আমাদের সাথে ছিলেন মধুমিতাদি। মধুমিতাদির থেকে আজকে আমরা এইসব বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। ট্যারোট কার্ড নিয়ে যেসব আলোচনা হয়তো ইউটিউবে নেই বা অন্যান্য চ্যানেলেও আপনারা পাবেন না, সেই রকম কিছু ইউনিক আলোচনাও আজকের এই পডকাস্টে করা হয়েছে। তাই আর বেশি কথা বাড়াবো না, তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাদের সব থেকে যেটা ভালো লাগে, অর্থাৎ ভৌতিক আলোচনা, সেই আলোচনাও কিন্তু মানে দুটো ভৌতিক ঘটনাও কিন্তু আজকে এই পডকাস্টে মধুমিতা দি আমাদের সাথে শেয়ার করেছে। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাব সোজা পডকাস্টে। মধুমিতা, কেমন আছো? খুব ভালো আছে, তুমি কেমন আছো? চলছে। আচ্ছা, তুমি কি নিয়ে কাজ করো আগে সেটা আমাকে বলো। আমি মেইনলি আমার কাজটা, আমি পড়াশোনা করেছি সাইকোলজি নিয়ে। আচ্ছা। তো আমার কাজটা অ্যাজ আ সাইকোলজিস্টই ম্যাক্সিমাম থাকে, মাইন্ড রিপ্রোগ্রামিং কোচ হিসাবে। আর যে কাজটা হচ্ছে পুরো সাবকনশিয়াস মাইন্ডের উপর কাজ করা, নিজের গোলস গুলো অ্যাচিভ করা, আর কারো কোনো ডিপ্রেশন, অ্যাংজাইটি বা কোনো মেন্টাল কন্ডিশন থাকলে সেটাকে কিওর করা। তার সাথে সাথে আমি তন্ত্রিজম প্র্যাকটিস করছি, আমি তান্ত্রিক নই, বাট আমি প্র্যাকটিস করি, আর সেটাও সমস্ত রকমের দেবদেবী নিয়ে রাইট হ্যান্ড পাথে। মানে দুটো পাথ হয়, একটা লেফট হ্যান্ড পাথ, একটা রাইট হ্যান্ড পাথ। তো রাইট হ্যান্ড পাথ মানে হচ্ছে যেখানে তুমি দেবদেবীদের নিয়ে তাদের সাত্বিক রূপটাকে পুজো করো। তো আমার কাজটা সেটাকে নিয়ে। এছাড়া আমি কিছু মানে এক্সপ্লোর করতে খুব ভালোবাসি। তো আমার শুধুমাত্র আমাদের নিজের ধর্মের দেবদেবী না, অন্য কালচারের দেবদেবীদের নিয়েও আমি কাজ করি। মানে তুমি কি ওয়েস্টার্ন দেবদেবীর কথা বলছো? হ্যাঁ, তাহলে এদের ওয়েস্টার্ন সম্পর্কে, কালচার। এদেরকে নিয়ে তোমার যে অভিজ্ঞতা হুম। সেটা কিরকম? সবার তো আমি সবারটা বলতে পারবো না, বাট মেইনলি যাদেরকে নিয়ে আছি, প্রথমে হচ্ছে সেটা সেন্ট এক্সপেডাইট। ওকে, নাম হচ্ছে সেন্ট এক্সপেডাইট। তো সে একজন সোলজার ছিল, যেটা এখন টার্কি, যেটা জানো দেশে টার্কি, তো সেখানকার সোলজার ছিল। আগে ওটার নাম আর্মেনিয়াম ছিল। তো সেখান থেকে সেই সোলজার ক্রিশ্চিয়ানিটি নেয়। তো সে একজন সেইন্ট হয়, যেটা আমরা বলি, মানে আমাদের যেরকম সেইন্ট রামকৃষ্ণদেব আছে, আমাদের যারা যারা আছে ওরকম, তো এরকম ওয়েস্টার্ন কালচারেরও একজন আছে, সে হচ্ছে সেন্ট এক্সপেটাই। তো তাকে আমরা মানে তার সাথে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, সে নিজেই আমার লাইফে এসছে। সেটা হচ্ছে একটা ড্রিম থেকে, তার ব্যাপারে আমি রিসার্চ করি, জানতে পারি। আর সে হচ্ছে তোমার যত আর্জেন্ট সিচুয়েশন আছে না, ধরো আমাদের লাইফে যেই জিনিসটা, যেটার জন্য আমি টাইম দিতে পারছি না, ওই কাজটা আমার ইমিডিয়েটলি চাই। এমন কোনো কাজ তোমার হতে পারে লাইফে, এমন কোনো দরকার যেটা তোমার ইমিডিয়েটলি চাই। তো ইমিডিয়েটলি কাজ করার জন্য সেন্ট এক্সপার্টাইটকে আমরা রাখি, এই সেন্টের সাথে কাজ হয়। আচ্ছা, ধরো এই যে যার কথা তুমি বললে, একে কি আমরা ডাকলেও? হ্যাঁ, এইটা দেখো, মানে আমাদের মানুষদের ক্ষেত্রে আমরা রিলিজিয়ান ভাবে ভাগ করি, যে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, বাট অ্যাকচুয়ালি যখন তুমি ইউনিভার্সাল এনার্জির সাথে কাজ করতে যাবে, ওটা ম্যাটার করে না কিছু। হ্যাঁ, এবার কারোর মনে যদি থাকে যে না, আমি আমার রিলিজিয়নের বাইরে যাব না, তো তার জন্য তো কাজ করবে না। যদি তোমার বিলিফ নিয়ে, ফেইথ নিয়ে করতে পারো, কেন করবে না? তো এদের সাথে তোমার এক্সপিরিয়েন্স কিছু এরকম হয়েছে? হ্যাঁ, এক্সপিরিয়েন্স তো মানে মারাত্মক লেভেলের। সেটা হচ্ছে মানে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, আমি কোনটা নিয়ে বলবো। মানে আমার ঘরেও তুমি দেখতে পাবে একটা মূর্তি স্ট্যাচু আছে। আচ্ছা। তো এক্সপার্টাইটকে যেমন আমার আর্জেন্ট হয়েছিল, সেটা হচ্ছিল আমার একজন ফ্রেন্ড আছে,
তো তার যখন ও ফার্স্ট নিউ অফিস জয়েন করে, তো সেখানে ফোন অ্যালাউড ছিল না আচ্ছা অফিসে, যেটা হয় কর্পোরেট জায়গায়। তো কোনোভাবেই ফোন অ্যালাউড হবে না, বিকজ এটা বড় কোম্পানি, কোনোভাবে ফোন অ্যালাউড থাকবে না। এবার তার বাড়ির লোক আছে, যে তার মা আছে, সে প্রচন্ডভাবে অসুস্থ। এবার তার বাড়িতে শুধুমাত্র সেই আছে, তার বোন আছে, তার মা আছে, দেখার মতন কেউ নেই। তো ও আমাকে বলে যে কি করা যায়, কি করা যায়। তো ওটা ফার্স্ট ছিল, আমি এক্সপার্টাইটের কাছ থেকে কিছু চেয়েছিলাম। ওটা আমার ফার্স্ট কিছু চেয়েছিলাম, আচ্ছা ওটা দিয়ে আমার স্টার্ট। তো আমি ওর বিহাফ থেকে এক্সপার্টাইটের কাছে চেয়েছিলাম যাতে কোনোভাবে ফোনটা অ্যালাউড হয়ে যায়। তুমি বিলিভ করবে না, ওই ফোনটা অ্যালাউড যে তখন থেকে হয়েছে, এখনো পর্যন্ত সেই ফোন অ্যালাউড আছে। তা এই যে এইটা তুমি বললে না, এটা কি শুধুমাত্র ধরো কেউ যদি পজিটিভ কিছু চায় সেটাই কি হবে? অফকোর্স, হ্যাঁ। হ্যাঁ, নেগেটিভ কিছু চায় না সেটা না তো না, হবে না সেটা তার নিশ্চয়ই। উপর ব্যাকফায়ার করবে। যে চাইবে তার উপর ব্যাকফায়ার করবে। হ্যাঁ, এবার কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে তুমি, তোমার সাথে কেউ খারাপ করছে, বিনা কারণে করছে, তো তুমি তার কাছে বললে যে এই এই জিনিসটাতে বন্ধ হয়েছে, তো সে কি করবে, তোমার লাইফ থেকে সেই লোকটাকে সরিয়ে দেবে, আচ্ছা এইরকম। কিন্তু এবার তুমি কারো ক্ষতি করতে চাইছো, সেটা তো, সেটা এ করবে না, ইনি করবে না। আচ্ছা, এরকম অভিজ্ঞতা আর কি আছে? এটা একটা, যেমন আমার খুব আর্জেন্ট একটা মানে একটা, আমার মানে বাড়ির পাড়ার এখানে আমি কুকুর টুকুরদেরকে খাওয়াই ঠাওয়াই। তো সেখানে একটা বাচ্চা ছিল, ডগ। তো তার খুব খুব শরীর খারাপ ছিল, ইভেন এতটাই শরীর খারাপ ছিল সবাই মিলে হসপিটালাইজড করেছিল আমাকে। আচ্ছা তো মানে বাঁচার কোনো রকম চান্সেস ছিল না। এক্সপিরিয়েটের কাছে প্রে করেই আমরা ওকে ঠিক করেছিলাম, পরে মারা গেছে, দ্যাটস ডিফারেন্ট থিং। আচ্ছা মানে যে, বলছি তো তোমাকে, যে কোনো কিছু যত আর্জেন্ট ব্যাপার আছে সেটার জন্য, ধরো তুমি এমন কিছু চাইলে যেটা তোমার 1 মাস পরে হওয়ার কথা, সেখানে উনি কাজ করবে না। আচ্ছা যেটা তোমার ইমিডিয়েটলি চাই কোনো জিনিস, ধরো তোমার কাছে টাকা একদম ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে গেছে, সেখানে যদি তুমি ওনার কাছ থেকে চাও, তো যতটা তোমার দরকার ওই সিচুয়েশনে ততটা তুমি পেয়ে যাবে। এরকম না যে তুমি ওনাকে বললে যে আমাকে, আমার টাকা নেই, আমার ব্যাংক ব্যালেন্স জিরো, তো তোমার ব্যাংকে হঠাৎ করে 1 কোটি টাকা চলে গেলো, ওরকম হবে না। বাট এখন মানে এখন যেই সিচুয়েশনটা তোমার চলছে, বা যেই টাকাগুলো তোমার দরকার যেসব জিনিসের জন্য, সেটা অ্যারেঞ্জ হয়েছে। মানে কোনো না কোনো ওয়েতে সেটা চলে আসবে। হ্যাঁ, সেটা ওনার ব্যাপার, উনি কোন ওয়েতে দেবে। আচ্ছা, তোমার কাজ হচ্ছে তুমি ওনাকে বলার আর তার উপর বিলিভ করার। তাহলে ধরো একটা জিনিস যদি আমি এখানে বলি যে আহ ওনার কাছে যদি ধরো কেউ চায়, তাহলে কারোর যদি কিছু দরকার হয়, তাহলে ওনার কাছে চেলে তো পেয়ে যাবে, হুম। চাইলে পেয়ে যাবে। হুম। তা যদি সেই জিনিসটা হয়ে যায়, তাহলে তো সবার যারা রয়েছে আমাদের, যারা ধরো এই ওয়ার্ল্ডে, বা ধরো আমি শুধুমাত্র একটা হুম। পাড়ার কথাই বলছি, যে হুম। যত মানুষজন রয়েছে হুম। তারা যখন এই ব্যাপারটা নিয়ে জানতে পারবে, তারা তো যেটা চাইবে সেটা হয়েই যাবে। হ্যাঁ, এবার মানুষের উপর তো ভ্যারি করছে না, তুমি ওনাকে বলছো, এবার উনি করবে কিনা সেটা তো ওনার ব্যাপার। না, এটার জন্য কি স্পেশাল কোনো রকম কিছু হ্যাঁ, একটা নিজেকে, প্রেয়ার থাকে, ইনভোকেশন রিচুয়াল থাকে। সেটা তো শিখতে হয়? হ্যাঁ, সেটা একটু আচ্ছা, আমার তোমরা মনে হয়। যেহেতু এগুলো নিয়ে করো এই জন্য। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে তোমাদের মাধ্যম দিয়ে এগুলো করানো যাবে? না না, সেটা না, মাধ্যম দিয়ে না, তুমি নিজেও করতে পারো, বাট তোমাকে ওই রিচুয়ালস গুলো, প্রসেসটা জানতে হবে, তারপর তুমি নিজেও করতে পারো। আচ্ছা অনলাইন প্রচুর প্রসেস আছে, আমি বলবো না সবকটা ভুল, কাজ করে, ওগুলো কাজ করে, কিন্তু বলে না একটু ডিফারেন্স থেকেই যায়। মানে একটা তুমি গুগল থেকে কিছু জানছো আর একটা মানুষের থেকে কিছু জানছো যে এক্সপিরিয়েন্স আছে, একটা তো ডিফারেন্স থেকেই যায়। কিন্তু হ্যাঁ, তোমার যখন কাজ হয়ে যাবে, তোমার তাকে কিছু একটা অফারিং দিতে হবে। অফারিং দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। ওটাকে এনার্জি এক্সচেঞ্জ বলে। মানে ধরো সে তো তোমাকে দিচ্ছে কিছু, হুম। তো সেটার পিছনে তার এনার্জি যাচ্ছে, তার এনার্জি তো একটু হলেও ফোরাচ্ছে, তো তোমাকে সেটার বদলে তাকে কিছু দিতে হবে। তো তাতে সে ওইখান থেকে নিজের এনার্জিটাকে নিয়ে নেয়। কিছু দেওয়া বলতে? এনিথিং, ধরো তুমি তার নামে কোনো বাচ্চাকে খাইয়ে দিলে, আচ্ছা, তার এরকম। নামে তুমি কোনো অ্যানিমেলকে দিয়ে দিলে, বা তাকে যেমন কেক দিতে পারো, তাকে রোজ দিতে পারো। অফার আচ্ছা করলে, অফার করার পর যখন 24 ঘন্টা রাখতে হয় সেই অফারিং, অফার করার পর সেটা মাটিতে রেখে দিতে হয়, মানে নেচারে ফেরত ফেরত দিয়ে দিতে হয়। অফারিং যদি না করি তাহলে ওটা আমাদের আবার চলে যায় জিনিসটা, মানে যেটা দিয়েছিল তোমাকে সেটা চলে যায়। অ্যান্ড সেন্ট এক্সপেরিয়েট খুব ডিসিপ্লিন, যেহেতু সে আর্মি ছিল একজন, ওকে, মানে সোলজার ছিল, তো খুব ডিসিপ্লিন। মানে তুমি যদি বলো যে আমার এটা চাই, তোমার হয়ে গেল, হওয়ার পর সঙ্গে সঙ্গে তোমাকে তাকে অফারিংটা দিতে হবে, তাহলে ডিলে করা যাবে না। এদের ধরো যদি প্রার্থনা আমি করি, তাহলে এদেরকে যদি কেউ করে, তাহলে এদেরকে বাড়িতে নিয়ে আসার প্রসেসটা কি আছে? বাড়িতে কিছু কোনো আনতে হবে মূর্তি না, কি দেখো, আনতে হয়? একটা এনার্জি, মূর্তি একটা সিম্বল, একটা সিম্বল যে আমি যাতে আরো বেশি কনসেন্ট্রেট করতে পারি। কিন্তু তুমি ইন্টারনেট থেকে ফটো বের করতে পারো, বের করে তুমি তাকে বললে যে আমার এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা সলিউশন যদি হয়ে যায় তাহলে আমি তোমাকে এই জিনিসটা দেবো। এটা বলে তোমাকে বিলিভ করতে হবে, এটা না কবে হবে কবে হবে কবে হবে। ওই ডেসপারেশন, যেখানে বিশ্বাস থাকে সেখানে তো ডেসপারেশন থাকে না। তো যদি সেরম ভাবে কেউ করতে পারে তাহলে ডেফিনেটলি হবে, ডেসপারেশন থাকলে কোনো দিনই হবে না ওটা। আচ্ছা, তুমি আমাকে আদার্স আরো অনেক
এর নাম বলেছো, যেমন গাইয়া, আরেকজনের নাম তুমি বলেছিলে, তাহলে আর্কএঞ্জেল মাইকেল, হুম, ফ্রেয়া। এদের 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 সাথে এক্সপিরিয়েন্সটা কিরকম? আর্কএঞ্জেল মাইকেল হচ্ছে এটা সবাই শুনে থাকবে। সেটা হচ্ছে আর্কএঞ্জেল মাইকেল হচ্ছে কি বলবো, সুপ্রিম এঞ্জেল। মানে বাইবেলে লেখা আছে যে আর্কএঞ্জেল মাইকেল হচ্ছে গডের সমান। আচ্ছা। সে একজন এঞ্জেল, সুপ্রিম এঞ্জেল আছে, দেবদূত যাকে আমি বলি, প্রধান দেবদূত ওরকম টাইপের। তো যে লুসিফার শুনেছো তো, লুসিফার খুব হুম, হুম, ট্রেন্ডে এসছে। সে হুম, লুসিফার ইজ ব্যাড যেটা বলা হয়, বাট এর কোনো ব্যাপার নেই। লুসিফার অ্যান্ড মাইকেল টুইন ব্রাদার্স। আচ্ছা। তো মাইকেল হচ্ছে কিসে বলো তো হেল্প করে, যখন তোমার লাইফে কোনো জিনিসের প্রোটেকশন চাই, কোনো জিনিস নেই, সেটার প্রোটেকশন তোমাকে দেয়। কোনো জিনিস তুমি তোমার লাইফ থেকে বের করে দিতে চাও, কোনো অ্যাডিকশন হলো বা কোনো মানুষ তোমার প্রবলেম ক্রিয়েট করছে, যেটাকে আমরা কর্ড কাটিং বলি, তো সেই জিনিসটাতে আর্কএঞ্জেল মাইকেল হেল্প করে। আরেকটা জিনিস, কোনো মানে ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে গেলে আর্কএঞ্জেল মাইকেল হেল্প করে। আচ্ছা। মানে এবার এরকম না যে আজকে আমি তার কাছে বললাম, আমার সেটা দুদিনের মধ্যে হয়ে গেল, সেটা হবে না। তোমাকে তো তার সাথে আগে নিজের বন্ডিং ক্রিয়েট করতে হবে, সেই এনার্জিটার সাথে, যাতে তুমি তার উপর বিশ্বাস করছো কিন্তু তাকেও তো তোমার উপর বিশ্বাস করতে হবে। মানে মেন থিং ইজ না বন্ডিং। তো প্রথমে আমাদের একটা প্রেয়ার আছে, অনেক রিচুয়ালস করতে হয় তার সাথে বন্ডিং ক্রিয়েট করার জন্য। কিন্তু যখন একবার বন্ডিং ক্রিয়েট হয়ে যায়, তুমি রাস্তায় যেতে যেতেও যদি তাকে বলো, সে তোমার কথা শোনে না। আচ্ছা, বাকি যে আর দুজন রয়েছে, যেমন হুম ফ্রেয়া, তারপরে আইসিস, হুম। এদের ব্যাপারে কি আইসিস হচ্ছে তোমার ইজিপশিয়ান গডেস, বলবো? আচ্ছা। ইজিপশিয়ান। তো আইসিস হচ্ছে মারাত্মক পরিমাণে সে প্রোটেকশন দেয়। মানে যে কোনো মানে অ্যাজ আ মাদার তুমি তাকে ধরতে পারো, মা হিসাবে তুমি তাকে এ করতে পারো। খুব প্রোটেকশন দেয় সে, প্রোটেকশন দেয়। বা কোনো না, আইসিস আরেকটা জিনিস করে, যদি কোনো জিনিস তোমার জানার হয়, কোনো নলেজ তোমার পাওয়ার আছে, যেটা তুমি নর্মাল বুক থেকে পাচ্ছ না বা অন্য কারো মানুষের থেকে পাচ্ছ না, তো সেটা আইসিস দেয়। আচ্ছা। আর ফ্রেয়া হচ্ছে, সে হচ্ছে ম্যাজিকের দেবী, ম্যাজিক। ম্যাজিক। অ্যান্ড ম্যাজিকের ব্যাপারে জিনিস তোমাকে জানতে হেল্প করবে, অ্যানিমালস এর ব্যাপারে জানতে তোমাকে হেল্প করবে, এটা ফ্রিয়া করে। এবার যার সাথে যার কানেকশন হয় সেই তার দেবী, এরকম। তুমি যেরকম ট্যারোট কার্ড নিয়ে কাজ করো, আমি এখান থেকে বেরিয়ে যদি ট্যারোট কার্ডের আলোচনায় ঢুকি, হুম দেখো ট্যারোট ট্যারোট কার্ড নিয়ে না প্রচুর ভিডিও ইউটিউবে রয়েছে। ট্যারোট কার্ডের অনেক কিছু রয়েছে ভিডিও। হুম। তো আমি ওইগুলো জিজ্ঞেস করতে চাই না, আমি জিজ্ঞেস করতে চাই তোমার থেকে যে ট্যারোট কার্ডের ইতিহাসটা কি, মানে অ্যাকচুয়ালি এটা কতদিন আগে এসেছিল বা এটা কিভাবে এসেছিল, এইটা কি রয়েছে? দেখো, প্রথমে তো এটা বলা হয় যে এটা ইটালি থেকে এসছে, প্রথম অরিজিনেট ইটালি থেকে এসছে। বাট এটা আমাদেরই, মানে আমাদেরই ধর্মের থেকে এসছে। মানে আচ্ছা। অনেক পুরোনো টাইমেও ট্যারোট ইউজ করা হতো, হয়তো পিকচার আলাদা ছিল, কার্ডস এর শেপ সাইজ আলাদা ছিল, কিন্তু জিনিসটা একই ছিল। তো মেইনলি এটা আমাদের হিন্দু ধর্ম থেকে সবাই কপি করেছে, জিনিসটা আমাদেরই, আচ্ছা। সেটা লোকে নিয়ে নিয়েছে। এবার কবে হয়েছে কি হয়েছে সেটা এতটাই এনশিয়েন্ট, তুমি গুগলে অনেক রেকর্ড পাবে। না, কেউ বলছে 1930-তে হয়েছিল, কেউ বলছে 1940-তে হয়েছিল, যেগুলো ইটালি থেকে এসছে। ইটালি, আফ্রিকা, এইসব মানে এক একজন এক এক রকম বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদেরই হিন্দু সনাতন ধর্ম থেকেই এসছে। আচ্ছা। তো ট্যারোট কার্ডের মাধ্যমে সঠিক যে প্রেডিকশন, সেটা কি করা যায়? এবার তুমি যদি বলো, তোমাকে ফলস ফলস কিছু আমি বলছি না, একদম মানে ফ্যাক্ট বলছি, তোমাকে যদি বলো তো আমার ফিউচারে কি হবে, ট্যারোট কোনোদিন ফিউচার প্রেডিক্ট করতে পারে না। আচ্ছা। ওটা আমি পারবো না অ্যাটলিস্ট, কারণ ট্যারোট ডিপেন্ড করে এনার্জির উপর। আর আমাদের এনার্জি কখনো কখনো লো থাকে, কখনো কখনো হাই থাকে। এখন ধরো তোমার লাইফে সবকিছু ঠিক চলছে, তোমার একরকমের এনার্জি থাকছে, কিছু টাইম পর সবকিছু তো ঠিক নাও যেতে পারে, তো তখন তো তোমার এনার্জিও চেঞ্জ হবে না। তো সেই এনার্জিটাকে ক্যাচ করে ট্যারোট কাজ করে। অ্যান্ড আর একটা সবচেয়ে খারাপ যেটা মানে আমিও দেখেছি, সবাই বলে যে ট্যারোট কার্ডের মধ্যে পাওয়ার থাকে, কার্ডের মধ্যে কিচ্ছু পাওয়ার থাকে না। পাওয়ার যে রিডার তার উপর থাকে। আমি আচ্ছা। আমি তোমার সামনে ট্যারোট রেখে দিলাম, একটা বেসিক নলেজ, এটা মানে একটা কমন সেন্স আমি তোমার সামনে রেখে দিলাম, ওটা আমি যেভাবে রিড করতে পারবো তুমি তো সেভাবে রিড করতে পারবে না। না। তো কার্ডের মধ্যে যদি পাওয়ার থাকে, তাহলে তো আমি যেটা করতে পারবো তুমিও সেটাই করতে পারবে, পাওয়ার তো কার্ডে আছে। হুম। পাওয়ারটা রিডারের ওপর থাকে। ইভেন আমি যখন ট্যারোট কার্ড স্টার্ট করি, আমি নিজে বানানো কার্ড দিয়ে স্টার্ট করি, আমি নিজের হাতে ড্র করা কার্ড দিয়ে। সেটা থেকে একই কাজ দেবে? হ্যাঁ, কেন দেবে না? পাওয়ার তো তোমার মধ্যে আছে না। পাওয়ার একটা কার্ডের মধ্যে, কার্ড তো অনেক আছে দুনিয়াতে, তো কার্ডের মধ্যে যদি পাওয়ার থাকে তাহলে আমি করতে পারছি, তুমি কেন করতে পারছো না? তোমারও তো করা উচিত, যে কার্ড থেকেই তুমি পাওয়ারটা পাচ্ছ। হুম। পাওয়ার তোমার মধ্যে আছে, কার্ডের মধ্যে কিছু নেই। কার্ড তোমার পাওয়ার অনুযায়ী চলবে। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমার তোমার পিছনে যদি কোনো দেবদেবী থাকে, তাহলে সে তোমাকে রিড করতে হেল্প করে।
আচ্ছা মানে ধরো তুমি ট্যারোটের ব্যাপারে কিছু জানো না, মিনিং জানো হয়তো, বাট আর কিছু তুমি কোনোদিন করোনি, তুমি বিগিনার। তো তুমি যদি করতে স্টার্ট করছো তাহলে ডেফিনেটলি তোমার যদি ঠিক হচ্ছে প্রেডিকশন, তাহলে তোমার পিছনে কেউ একজন আছে যে তোমাকে ওই জিনিসটা সাপোর্ট করছে। আচ্ছা কার্ডে কিছু নেই, তুমি নিজের বানানো কার্ড দিয়ে আরামসে করতে পারো। আচ্ছা, মানে নিজের হ্যাঁ, আমি যেমন একটা রাইডার ওয়েটের ট্যারোট আছে যেটা ট্রেডিশনাল ট্যারোট বলা হয়, আমি রাইডার ওয়েটের ট্যারোট আজ পর্যন্ত ইউজ করিনি। আমি ওই কার্ড ইউজই করি না, আমি অন্য একটা কার্ড ইউজ করি। রাইডার ওয়েট একটা ব্র্যান্ড, মানে রাইডার ওয়েট একজন আছে যার কার্ডস হচ্ছে ট্যারোট কার্ডস, সেটাই আর কি ট্র্যাডিশনালি ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে। কিন্তু আমি ট্যারোট মানে রাইডার ওয়েটের ইউজ করি না। তো এটা মানে এটা না যে আমার কার্ড আলাদা ওটার কার্ড আলাদা, কার্ড একই। তুমি যে হাতে ড্র করবে সেই কার্ডটাও যেরকম, ট্যারোট রাইডার ওয়েটের কার্ডও সেই রকম। ব্যাপারটা হচ্ছে তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে কিনা যে তুমি ঠিকঠাক ভাবে প্রেডিকশন দিতে পারবে। আচ্ছা মানে যারা ভাবছে বিগিনার যে আমার কার্ড কিনতে হবে, কার্ড ছাড়া হবে না, এরকম কোনো ব্যাপার নেই, নিজে বানিয়ে করতে পারো। চার্ট, একটা মার্বেল পেপার গুলো হয় না, মার্বেল পেপার না, মাউন্ট বোর্ড যেগুলো হয় না, ডাউনউড তো মাউন্ট বোর্ডকে কাট করে 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 তুমি আরামসে নিজের কার্ড বানাতে পারবে। ট্যারোট কার্ডের মধ্যে আমি দেখেছি অনেক সময় অনেক ছবি দেওয়া থাকে, ভ্যারাইটি ছবি, ওগুলোই মানে মিনিং, ওটাই মিনিং। ওটাই কি মিনিং? ট্যারোট কার্ডের মধ্যে একটা রয়েছে না, দাও টাওয়ার কার্ড, ওটা কিসের জন্য লাগে? টাওয়ার হচ্ছে, এবার দেখো ব্যাপারটা, যারা এক্সপিরিয়েন্স রিডার্স থাকে না, তুমি একটা কার্ড তোমার বেরোলো, বেরোনোর পর তুমি অনলাইন দেখে নিলে এটার মানে কি, তুমি একটা বেসিক মানে পেয়ে যাবে। কিন্তু যখন তুমি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে জিনিসটাতে, তুমি গিয়ে দেখবে এক একজন রিডারের এক একজন রিডারের কাছে এক একটা কার্ড এক একটা মানে আচ্ছা, এক একজন রিডারের কাছে এক একটা কার্ড এক এক রকম মানে, মানে বের করে। তাহলে পুরোটাই তো মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমার কাছে মুন কার্ড, কথার কথা, আমার কাছে মুন কার্ড যে মিনিংটা, ওই যেটা তুমি গুগলে পাবে, বা একটা কার্ডের যে বেসিক মিনিং, সেটা একটা বেসিক জিনিস। কিন্তু যখন তুমি কাজ করবে না, ধরো আমি কারোর কথার কথা, ধরো আমি কারোর লাভ রিলেশন নিয়ে কার্ড করছি, করতে করতে আমার মুন কার্ড এলো, ঠিক আছে। মুন কার্ড যেমন ইলিউশন, তারপর হ্যালুসিনেশন, সিক্রেটস, এইসব জিনিসকে মেনশন করে, বেসিক এটা মানে। এবার ধরো যখনই আমি কোনো রিডিং করতে বসি, সেখানে ধরো কেউ কাউকে চিট করছে, তো সেখানে প্রত্যেকবারে দেখি আমার মুন কার্ড আসছে। যাদের যাদের আমি রিডিং করছি চিটিং এর ব্যাপারে, সেখানে দেখছি মুন কার্ড আসছে। তার মানে মুন কার্ড আমার কি হয়ে গেল, মুন কার্ড আসছে তার মানে বুঝে যাবো যে নিশ্চয়ই এখানে কোনো ভাবে চিটিং ইনভলভড আছে। আচ্ছা মানে কার্ড, যত তোমার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, কার্ড তোমার সাথে কথা বলা স্টার্ট করবে, ব্যাপারটা এইরকম। তো টাওয়ার কার্ড হচ্ছে যেমন টাওয়ার কার্ড একটু নেগেটিভই। এবার ধরো অনেক টাইপের রিডিং থাকে, যেটা নর্মালি লোকে জানে লাভ রিলেশনশিপ রিডিং, তারপর আরো জানে কেরিয়ার রিডিং, হেলথ রিডিং, এই তিনটে একটা নর্মাল, তিনটে একটা বেসিক। আর তার উপরে অনেক রিডিং থাকে, সেটা হচ্ছে বার্থ রিডিং, প্রিভিয়াস বার্থ রিডিং, স্পিরিচুয়াল রিডিং। প্রিভিয়াস বার্থ যেটা বললে না, ওটা মানে আগের জন্মে সে কি ছিল? কি ছিল না, এবার তার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে সে কি জানতে চায়। আচ্ছা, আগের জন্মের কি ব্যাপারে। ছিল এবার সেটা বলা যাবে না কি ছিল, কিন্তু ধরো কথার কথা বলছি আমি একটা এক্সাম্পল দিয়ে। ধরো কেউ জানতে চাইছে যে আমি কেমন ছিলাম, তো আমার কাছে এলো কুইন অফ কাপস। হুম। তো কুইন অফ কাপস রেফার করে এমন একজন মেয়ে যে খুব সফট, খুব কাইন্ড, খুব ইমোশনাল। তো সে আগের লাইফে এরকম টাইপের কেউ ছিল, এক্সাম্পল আচ্ছা। দিচ্ছি আমি একটা, আচ্ছা। এরকম ভাবে করে। মানে অনেক টাইপের রিডিং হয়, শুধু লাভ রিলেশনশিপ এইগুলো শুধু হয় না, আরো অনেক রকমের রিডিং হয়, বার্থ রিডিং হয়, স্পিরিচুয়াল রিডিং হয়, মানে প্রচুর রিডিং হয় দেখতে গেলে। মানে একটা মানুষের ধরো কতটা পড়াশোনা হবে, বা তার চাকরি জীবন কিরকম, মানে কিরকম কি, এটা এগুলো কি বলা যায়? অ্যাস্ট্রোলজি নয়, আচ্ছা এটা তোমাকে তোমাকে কি বলবে, এটা ধরো তোমাকে এটা এটা বলবে যে তোমার এখন কি মুভমেন্ট, কি সিচুয়েশন যাচ্ছে, আচ্ছা এটা তোমাকে বলে দেবে যে এখন কি হচ্ছে। কিছু টাইম আগের অব্দিও এনার্জিও পিক করে, তো কিছু টাইম আগেও তোমার সাথে কি হচ্ছিল সেটাও তোমাকে বলে দেবে। আর আপকামিং ডেজে, ধরো এবার আমাকে স্পেসিফিক দিতে হবে যে 1 মাসের মধ্যে তোমার সাথে কি কি হবে, সেটা রিডিং। আচ্ছা 1 বছরের মধ্যে তোমার সাথে কি কি হবে, সেটা রিডিং। আমাকে টাইম মেনশন করে দিতে হয়। 1 মাসের মধ্যে কি কি হবে এটা কি বলে দিতে পারবে? হ্যাঁ, 1 মাসের মধ্যে কি কি হবে ওটার পসিবিলিটিস তোমাকে বলে দিতে পারবে। ধরো 1 মাসের মধ্যে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস আছে, এটা তোমাকে বলছে না তোমার হবেই, তোমার চান্সেস আছে, মানে তোমার ওটা এনার্জি ওরকম তৈরি হচ্ছে, এনার্জি ফিল্ড তোমার আশেপাশে তৈরি হচ্ছে ওরকম যে তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ওটার জন্য তোমার প্রিকশনস কি কি নিতে হবে সেটাও কার্ড বলে দেবে। বা তোমার লাইফে আরেকটা জিনিস কার্ড যেটা সবচেয়ে ভালো বলে, কারোর মনের ভেতর কি আছে না সেটা কার্ড সবচেয়ে ভালো পিক করতে পারে। ধরো তুমি এলে, কেউ একজন এলো, তো সে জানতে চায় যে আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড আমার ব্যাপারে কি ভাবছে, খুব ইজিলি সেটা চলে আসে যে সে তার মনে মনে কি ভাবছে।
আচ্ছা কারণ সেই পার্টিকুলার মানুষটার এনার্জি কার্ডটা পিক করবে। আরেকটা জিনিস যেটা তুমি মুভিতে বা অনেক রিডাররাও করে, সেটা হচ্ছে কার্ড তুমি এরকম ভাবে রেখে দেবে, মানে যে রিডার আছে সে রেখে দিল, সেখান থেকে তোমাকে বলবে তুমি একটা কার্ড পিক করো। বাট ওটাতে আমি পার্সোনালি করি না। ওটাতে কি হয় না, কার্ডকে শুরু থেকে আমি হাতে ধরে আসছি, তো ও আমার এনার্জি চেনে। মানে কার্ডকে একটা মানুষ হিসাবে ধরো তুমি, আচ্ছা কার্ডকে কোনোদিন অ্যাজ আ কার্ড হিসাবে ধরলে তোমাকে ওই অ্যাকিউরেট রিডিং দেবে না। তুমি মানুষ হিসাবে যখন তাকে ধরছো, তো সে আমার এনার্জি চেনে। তো যখন অন্য কেউ ধরে নেবে না ওটা, তো এনার্জি ক্ল্যাশেস হয়, তখন ঠিকঠাক রিডিং হয় না। আচ্ছা কার্ড আমি পিক করবো, আর আমি পিকও করি না, আমার সাফেলে বেরোয়। মানে আমি পিক করি না, ওটা কার্ড অটোমেটিক্যালি বেরোয়, সাফেলে মানে বেরিয়ে যাবে। নিজে থেকেই বেরোয়। আমি পিক করি না, মানে আমি কার্ড রাখলাম এরকম ভাবে। হ্যাঁ অনেক জায়গায় দেখেছি না, কার্ড না, রাখার পরে তাকে না, ওটা তুলতে আমি বলে। করি না। না, আমার মানে আমি একবার করেছিলাম এই জিনিসটা, সেটা হচ্ছে করিনি আমি। এটা একটা হয়েছিল যে আমার এমনি রাখা ছিল, আমার মা তুলে রেখে দিয়েছে। তারপর থেকে আমার কোনো রিডিং মিলছিল না কারোর, কারণ এনার্জি ক্ল্যাশ হয়ে গেছে। মানে কার্ড ইজ নট আন্ডারস্ট্যান্ডিং দ্য এনার্জি, কার হাতে গেছে। তো এটা যখন আমি তার হাত আমি ধরছি, তো এনার্জি বুঝে যাচ্ছে যে আমি ধরছি তাকে। তো যখন আমি শাফেল করছি, শাফেল করতে করতে কার্ড বেরোয়। ইভেন যদি আমি বলি দুটো কার্ড, তো দুটো কার্ডই বের করবে। যদি আমি বলি তিনটে কার্ড বের করো, তিনটে কার্ডই বের করবে। তাহলে তোমরা এটা বোঝো কি করে যে রিডিংটা মিলছে? এটা সেটা তো মানে সামনের লোকটা বুঝবে। আচ্ছা সে মানে সেটা কি তোমরা পাস্ট বলে দিয়ে কি এটা বুঝতে পারো যে রিডিংটা মিলছে? হ্যাঁ, এবার তার পাস্টটা আমি পাস্ট মানে এবার ও যদি বলে আমাকে, এবার দেখো পাস্ট এটাও হতে পারে যে 10 বছর কোনো আগের একটা জিনিস কার্ড আমাকে দেখালো। আচ্ছা এটা কার্ডের ব্যাপার, এটা আমার কিছু না, কার্ড আমাকে যা দেখাবে। এবার তাকে আমি বললাম যে এটা কি এরকম হয়েছিল কিছু, তো সে যদি বলে যে হ্যাঁ হয়েছিল, তার মানে ওর সাথে রিজনেট করছে কার্ড। ইভেন এরকমও একজনের রিডিং করেছিলাম, শিলিগুড়ি থেকে একজন ক্লায়েন্ট ছিল, তার রিডিং এ কোনো কার্ড ওঠেইনি আমার, একটাও কার্ড বেরোয়নি আমার। কেন এরকম কেন? আমি জানি না, বাট তার রিডিং এখনো পর্যন্ত আমি করতে পারিনি। তোমার কি মনে হয় এটা কেন হতে পারে? এটা অনেক সময় এনার্জিস চায় কারোর সাথে না হওয়ার, এরকম হয়। স্পিরিচুয়াল এনার্জি যেটা বললে, এক স্পিরিচুয়াল একজন রিডিং। দেখো, এক একজন এবার মানে এটা এটা আমি বলতে পারবো না, এটা বলা নিষেধ। তুমি যদি কোনো স্পেসিফিক দেবী দেব ভগবান এঞ্জেলস, দেখো এই জিনিসগুলোর জন্য না কোনো দেব দেবীকে না ইন্ডালজ করাটাই বেটার। কারণ তারা সুপ্রিম, তারা তাদেরকে, এবার তুমি প্রত্যেক মুভমেন্টে বসবে আর ডেইলি সেই দেবীকে দেবকে ডাকবে, তো যতই হোক, তো এইসব জিনিসের জন্য না এঞ্জেলরা খুব ভালো কাজ করে। এঞ্জেল। হ্যাঁ, তারা তোমাকে একটা ওই, তারা তোমার সাথে রিডিং এ বসবে, তারা তোমাকে সেই ইনসাইটটা দিয়ে দেবে। এবার অ্যাঞ্জেল রিডিং হয়, আরো অনেক টাইপের ডেক্স থাকে, মানে শুধু ট্যারোট কার্ড যে থাকে সেটা না। অনেক সময় এরকম হয় যে আমি ট্যারোট কার্ডস করি না, আমি অন্য কার্ডস করি। মানে আমার মনে হলো কাউকে দেখেছে ওর জন্য ট্যারোট লাগবে না, প্রয়োজন নেই, তো তার জন্য অন্য কার্ডস আসে, ইউনিকর্ন কার্ডস আসে, মুন কার্ডস আসে, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ কার্ডস আসে। অ্যানসেস্টারাল কার্ডস হয়, মানে ধরো ওই যে যেটা তোমাকে বললাম যে তোমার ধরো কোনো গাইডেন্স লাগবে লাইফে, তো সেখানে অ্যানসেস্টারাল যে কার্ডস আছে সেটা তোমার বেশি হেল্প করে, ট্যারোট কার্ডস না। ট্যারোট কার্ডের মাধ্যমে তুমি এরকম কোনো কেস কি দেখতে দেখেছো যে কোনো সময় কোনো বাড়িতে গিয়েছো হুম, বা কোনো মানুষের এরকম রিডিং করতে বসেছো, হুম। তার মধ্যে কোনো নেগেটিভ পাওয়ার রয়েছে বা নেগেটিভ এনার্জি তার মধ্যে অলরেডি ঢুকে রয়েছে, সেটা কি হ্যাঁ, ট্যারোট কার্ডে উঠে সেরকম যায়? বেরোয়। একটা হয় ডেভিল কার্ড বেরোয় ওটাতে, আর একটা হয় পেজ অফ ওয়ান্স, এই কার্ডটা বেরোয়। পেজ অফ ওয়ান্স একটা কার্ড, যেটা আমি পার্সোনালি দেখেছি যে যাদের যাদের ধরো কেউ কারোর উপর খারাপ করছে, বা ওই অনেক সময় ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক করে না, তো এইসব করছে বা খুব খারাপ ভাবে তার অন্যভাবে ক্ষতি করতে চেষ্টা করছে, তখন জেনারেলি ডেভিল কার্ড অর পেজ অফ ওয়ান্স এই কার্ডটা ওঠে। এই দুটো কার্ড উঠলে তোমরা কি বোঝো সেটার উপর কি হচ্ছে? যে তার পিছনে কেউ একজন হিডেন আছে যে তার কোনোভাবে খারাপ করছে। এবার সে কোনো অকাল্টিজমের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে কিছু খারাপ করছে, নাকি ফিজিক্যালি হার্ম করার চেষ্টা করছে, সেটা এবার তাকে জিজ্ঞেস করলে বোঝা যায়। কজ তারও তো, তাকে জিজ্ঞেস করতে হয় যে তোমার কি এরকম এরকম কেউ আছে, তখন সে বলে বলে দেয় ব্যাপারটা। আর একটা ট্যারোট কার্ডের মধ্যে রয়েছে না যে আরকানা, আর মাইনর আর আরকানা একটা রয়েছে, তো ওই জিনিসটা কিসের জন্য ইউজ করে? একটা হয় মেজর আরকানা, একটা হচ্ছে মাইনর আরকানা। মেজর আরকানা হয় 22টা কার্ডের, আর মাইনর আরকানা হয় 56 কার্ডের। মাইনর আরকানা তখন পিক করতে হয়, শুধু মাইনর আরকানারও রিডিং হয় যখন যদি কেউ ডে টু ডে, এবার ধরো 78 কার্ড হয় তো একটা ডেকে, তো এটার মানে এটা না যে যখনই আমার কাছে কেউ আসলো আমি তাকে 78 কার্ডস দিয়েই করবো, এটা হয় না। ধরো কেউ আমার কাছে আজকের দিনেরটা জানতে এলো, বাট ওটা খুব একটা না করাটাই আমি বলবো, এক দিনেরটা করে কোনো লাভ নেই। ধরো মানে যেটা ডে টু ডে লাইফের আমাদের মাইনর জিনিসগুলো নিয়ে হয় না, সেটা মাইনর আরকানা দিয়ে ভালো বেরোয় ডে টু ডে লাইফে। আর যেটা লং টার্মের জন্য কিছু আমরা দেখি, ধরো কোনো কারো ইয়ারলি রিডিং করছি, লং টার্মের জন্য যদি দেখি, তাহলে সেটা হবে আমাদের মেজর আরকানা 22টা কার্ড। আচ্ছা এবার ধরো কারোর একটা রিডিং এ মেজর আরকানা বেশি এসছে, মেজর কার্ডস গুলো বেশি এসছে। ইভেন আমি এরকমও রিডিং দেখেছি যে কারোর রিডিং এ
যত কার্ড আছে সেটার মধ্যে 22টা মেজর আরকানার মধ্যে হয়তো 19-20টাই মেজর আরকানাই এসছে, মানে তার লং টার্মে রিডিং দিচ্ছে আমাকে কার্ড, শর্ট টার্মের না, এরকম ভাবে বুঝতে হয়। আচ্ছা আচ্ছা, তার মানে একটা, যদি আমি বলি ট্যারোট কার্ডের যে মেন ব্যাপার, ট্যারোট কার্ডের মাধ্যমে শুধুমাত্র প্রেডিকশনটা করা যায়, মানে অ্যাস্ট্রোলজির সাথে তো এর কোনো মিল নেই। না, অ্যাস্ট্রোলজির সাথে মিল হ্যাঁ, কিছু কিছু রিডিং হয়, যেটা ধরো এই যে তুমি যে টাওয়ার কার্ড বললে, ঠিক আছে, হ্যাঁ। টাওয়ার কার্ডটা মঙ্গল গ্রহের সাথে লিঙ্কড হয় টাওয়ার কার্ড, মঙ্গল গ্রহের সাথে। হ্যাঁ প্ল্যানেট ওই সাথে। স্টার কার্ড আছে একটা, যেটা কুম্ভ রাশির সাথে হয়, মানে এক একটা রাশি এক একটা প্ল্যানেট প্রত্যেকটা কার্ডেরই থাকে। আচ্ছা তো এইভাবে যদি তুমি লিঙ্ক করতে চাও তাহলে অ্যাস্ট্রোলজির মধ্যেই পড়ছে। কিন্তু অ্যাস্ট্রোলজি তোমাকে যেমন একটা কারেক্ট এজ বলে দেবে, কারেক্ট টাইম বলে দেবে, সেটা ট্যারোট বলবে না। ট্যারোট তোমাকে লাইফের একটা ডিরেকশন দেবে। ধরো তুমি বুঝতে পারছো না তুমি কি করবে, তুমি কোথায় যাবে, এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছো যেখানে তুমি বুঝতেই পারছো না যে তোমার কি করা উচিত, হুম। সেখানে ট্যারোট তোমাকে গাইডেন্স দিয়ে দেবে। তোমার জন্য কি ডেঞ্জার আসতে চলেছে, সেটা থেকে তুমি বাঁচবে কিভাবে, বা ধরো তোমার লাইফে খুব একটা কোনো একটা জিনিসের প্রবলেম হচ্ছে, ধরো এডুকেশনে প্রবলেম হচ্ছে, বাধা আসছে অনেক টাইপের, তো কার্ড তোমাকে বলে দেবে যে এই বাধাটা কেন আসছে, রিজনটা কি। আচ্ছা তো এটার ওই রিজনটা মানে ওই রিজনটা থেকে তুমি ওটার সলিউশন কি আছে সেটার জন্য আরেকটা কার্ড দেবে। এবার সেই সলিউশনটা যদি তুমি মেনে চলো তাহলে তোমাকে আরেকটা কার্ড দেবে, যেটা হচ্ছে আউটকাম কার্ড, যে ওটার আউটকাম কি হবে, এইগুলো বলে দেবে তোমাকে। এবার কেউ এসে আমাকে জিজ্ঞেস করছে আমি কবে বিয়ে করবো, দ্যাট আই ডোন্ট নো, সেটা তোমাকে অ্যাস্ট্রোলজি দিয়ে একমাত্র প্রেডিক্ট করা যাবে, সেটা তোমার গ্রহের পজিশন দেখে। যেহেতু ট্যারোটে কোনো গ্রহের পজিশন দেখা হচ্ছে না, সেই মানুষটার এনার্জি ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তোমার পার্টনার কিরকম হতে পারে, তোমার লাইফে কে আসতে পারে সেই সব বলে দেবে, তার নেচার কিরকম হতে পারে সেই সব বলে আচ্ছা, দেবে। এগুলো বলে দেবে। আচ্ছা, তুমি মোটামুটি কতদিন ধরে ট্যারোট কার্ড নিয়ে কাজ করছো? ফ্রম ক্লাস 9। অনেক দিন। হ্যাঁ, এখন আমার এই ফেব্রুয়ারিতে আমি 25-এ পড়লাম। আচ্ছা, মানে অনেক দিন আর কি, বেশ। আচ্ছা, তখন থেকেই কি শিখেছিলে এটা? সবটাই আমার নিজের। এবার দেখো, প্রথমে আমি দেখেছিলাম, অ্যাকচুয়ালি আমার একটা দিদি থাকে ইউএসএ তে, তো এখানে এসেছিল ঘুরতে, মানে বাড়িতে আমার নিচেই থাকে, তো তার সাথে আরেকজন এসেছিল, তো সেই অকাল্টিজমে ছিল, তো তার থেকে আমি কিছুটা শিখেছিলাম। তো আমাকে তিনি একটাই কথা বলেছিল, যে যতই আমি তোমাকে মিনিং বুঝিয়ে দিই না কার্ডের, যতক্ষণ না তোমার ভেতরে সেই পাওয়ারটাকে তুমি ইনভোক করতে পারো, কোনো মিনিংই তোমার কাছে মিনিংলেস। আচ্ছা তারপর তার থেকে আমি কার্ডের মিনিং গুলো জেনেছিলাম, যে এই মিনিং এই কার্ডের, এই মিনিং ওই কার্ডের ওই মিনিং। তারপর আমি নিজে করে 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 বানিয়েছিলাম, কি হয়, পিকচার্স বানিয়েছিলাম, যতটা আমি পারি বানিয়েছিলাম। তারপর আমি বুঝলাম যে ঠিকই বলেছিল, কি যখন তুমি করতে থাকবে প্র্যাকটিস, তুমি দেখবে যে যেই কার্ডটার মিনিং তুমি এত বছর ধরে জেনে আসছিলে, সেটা আলাদাই মিনিং বেরোচ্ছে একটা, এরকম হয়। আচ্ছা, তুমি আমাকে ভিডিওর প্রথমেই বললে যে তুমি তন্ত্র নিয়ে প্র্যাকটিস করছো এখন, তা তন্ত্র ওটাও নিয়ে আমার ক্লাস ওই টাইম থেকে। ওই টাইম থেকে, মানে মানে তোমার ওটা নিয়ে অভিজ্ঞতা রয়েছে অনেকটাই। প্রচুর। আচ্ছা, তন্ত্র নিয়ে যখন তুমি এত দিন ধরে কাজ করছো, এরকম কি কোনোদিনও, মানে এই যে ধরো এখন সব থেকে ট্রেন্ডিং যে চলছে হুম, কর্ণপিশাচিনী, হুম। কর্ণপিশাচিনীর কি, এই যেটা বলা হয় যে কর্ণপিশাচিনীকে ইয়ে করতে গেলে, মানে সাধনা করতে গেলে যা যা এই যে এইসব বলা হয়, এগুলো কি সত্যি? যে জানি না, আমি তো করিনি। কর্ণপিশাচিনীর সাধনা যেটা। হ্যাঁ, এইগুলো হচ্ছে সব লেফট হ্যান্ড পাথের তন্ত্র, বামাচারী, সব বামাচারী এগুলো, আচ্ছা, এগুলো দক্ষিণাচারে আসে না। দেখো, তুমি কোন দিকটা নিয়ে করো? দক্ষিণাচারী আমি এইতে ইন্টারেস্টেডই নই। আচ্ছা কেন ইন্টারেস্টেড নই, বিকজ আমি এরকম একটা লাইভ কেস দেখেছি নিজের চোখে। সেটা হচ্ছে, দেখো তুমি যদি ঠিকঠাক ভাবে করতে পারো এদের ব্যাপারটা, তো তোমার রেজাল্ট দেবে। দেবী আমরা জানি, ধরো মা দুর্গা, ঠিক আছে, মা দুর্গা হচ্ছে একটা শক্তির সবচেয়ে সুপ্রিম পয়েন্ট, হুম, মানে ফর্ম। হুম, আর এই কর্ণ পিশাচিনীরা হচ্ছে দেবীর একদম লোয়েস্ট ফর্ম। হুম, আছে ওই শক্তিরই ফর্ম, একজন আছে সবচেয়ে ওপরের, একজন আছে সবচেয়ে নিচের। তো এই কর্ণপিশাচিনী, তুমি কি ভাবছো তুমি আজকে কর্ণপিশাচিনীকে ডাকবে, ডেকে এমনি ফ্রি ও আসবে, এসে তোমাকে সবকিছু কানে কানে বলে দিয়ে যাবে, তোমাকে বড় লোক বানিয়ে দিয়ে যাবে, ফ্রিতে করবে? ফ্রিতে কেউ কারোর জন্য কিছু করে? তো ওটার বদলে সে কিছু না কিছু তোমার থেকে গ্যারেন্টেড নেবে। আর যারা এইসব পিশাচিনী সাধনা করে না, সবচেয়ে আগে জানতে হবে যে এদেরকে কন্ট্রোল কিভাবে করতে হয়। তুমি যদি ওদেরকে কন্ট্রোল না করতে পারো, ওরা তোমাকে কন্ট্রোল করে নেবে। এরকমও কেস আছে আমার কাছে, যে ওটা ব্যাক মানে উল্টো হয়ে গেছে, করতে গেছে একটা, হয়ে গেছে আর একটা। কি কেস হয়েছিল? এটা হচ্ছে, আমার কাছে একজন এসেছিল, তার বাবা কামাখ্যা, মানে শর্টে বলছি আমি তোমাকে, তার বাবা গেছিল কামাখ্যাতে আচ্ছা ঘুরতে। ফেরার কথা ছিল ফেরার কথা ছিল মোটামুটি 7-8 দিনে। তিনি এসেছিলেন 15-20 দিন পর বাড়িতে, আচ্ছা কামাখ্যা থেকে। আসার পর তিনি কিছু একটা তো করে এসেছিল, তো বাড়িতে সেই মানে যখন ঘুমাতেন উনি এখনো পর্যন্ত,
তিনি যখন, এখনো ওই জিনিসটা হচ্ছে কন্টিনিউ, তিনি যখন ঘুমায় তো কোনো ড্রেস ট্রেস পরে না, ঘুমায়। তার ঘরে ডিফারেন্ট কাইন্ড অফ ওই প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি, অনেক টাইপের জিনিস, অনেক কিছু লাগে ওই জিনিস রাখার, সারাক্ষণ রুমের ভেতরেই ঢুকে থাকে। তো ব্যাপারটা আর কি হচ্ছে না, তার এখন লাইফটা ফিনান্সিয়ালি তো একদম বাজে হয়ে গেছে। তার লাইফে তার নিজের মা আছে, মেয়ে আছে, তার নিজের ওয়াইফ আছে, তাদের লাইফটাও নষ্ট হতে শুরু করছে, যত মেয়ে আছে তাদের ঘরে। তো ইনিও না কোনো টাইপের পিশাচিনী সাধনা করেছিল, যেটা সে কন্ট্রোল করতে পারেনি। ডেকে তো নিয়েছে পিশাচকে, তুমি ডেকে তো নেবে, ডেকে নেওয়ার পর এবার তোমার তো জানতে হবে যে তুমি তাকে কন্ট্রোল কিভাবে করবে। তুমি কন্ট্রোল করবে না, সে তোমাকে কন্ট্রোল করে নেবে, কারণ সে তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, তাই না? অ্যান্ড এদের লাস্টে এটাই হয়, নয় তারা পাগল হয়ে যায়, আর না হয় তাদের খুব খারাপ ভাবে ডেথ হয়, যারা এইসব জিনিস করে। এবার ইউটিউবে দেখবে 41 দিনের মধ্যে সাধনা হয়ে যাবে, 21 দিনের মধ্যে সাধনা হয়ে যাবে এই মন্ত্রটা বললেই। কখন সে, যাকে তুমি ডাকছো, সে কখন আসবে তার কোনো গ্যারেন্টি নেই। সে একদিনেও আসতে পারে, সে 41 দিনও আসতে পারে, সে 41 বছরেও আসতে পারে, এরকম। পিশাচিনী যখন আসে সে কি এরকম পিশাচ যেরকম আমরা টিভিতে দেখি ওইরকম রূপ নিয়ে কি আসে? মানে যেরকম আমরা টিভিতে দেখি ভয়ঙ্কর একটা রূপ নিয়ে, ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, একটা তো পিশাচিক রূপ তো থাকবেই তার, এটা তো থাকবেই, আচ্ছা, নামই যে তো পিশাচ। সাধনা করছে সেই শুধু দেখতে পারবে, হ্যাঁ, অফকোর্স। বাড়ির আদার্স? অ্যান্ড ইভেন কর্ণপিশাচিনী সিদ্ধি কেন, যে কোনো সিদ্ধি যদি কেউ রিয়েল করে থাকে পাবলিকালি, সেটা কোনো দিন সে বলবে না, এটা নিষেধ। যে কোনো সিদ্ধি সেটা হতে পারে, মানে ছোট মোটো সিদ্ধিও, সেটাও নিষেধ বলা। যদি কেউ এসে বলে আমি কর্ণপিশাচিনী সিদ্ধি করেছি, গ্যারেন্টেড সে ফেক বলছে, কারণ এটা বলা যায় না অন ক্যামেরা। মানে অন ক্যামেরা কেন, অফ ক্যামেরা ওকে বলা যায় না। দক্ষিণাচারী নিয়ে তুমি কাজ করছো? যাদের দেখবে ডাইনি একটা বিদ্যা থাকে, ডাইনি বিদ্যা? ডাইনির যে বিদ্যা থাকে, ডাকিনি নয় কিন্তু ডাইনি। ডাইনি বিদ্যা, উইচক্রাফট বলে কি ওটাকে? না, উইচক্রাফট ডিফারেন্ট। আচ্ছা উইচক্রাফট হচ্ছে নেচারকে নিয়ে কাজ, উইচক্রাফট মানে কোনো ডাইনি না, উইচ মানে ডাইনি নয়। আচ্ছা। উইচক্রাফট মানে হচ্ছে নেচারকে নিয়ে কাজ হয়, নেচারের এলিমেন্টস দিয়ে যারা কাজ করে, দে আর উইচেস, কোনো ডাইনি টাইনি না। তো ডাইনি যে বিদ্যা থাকে, যারা এই বিদ্যাতে করে না, তাদের দেখবে হাত আঙ্গুল সবসময় কাঁপে, তাদের হাত অলওয়েজ কাঁপে। হ্যাঁ, এবার তুমি বলবে যে এই লোকটার হাত কাঁপে, এবার দেখতে হবে তার কোনো নিউরোলজিক্যাল ডিজিজ আছে কিনা। যদি না থাকে তাহলে দেখবে তাদের হাত কাঁপে সবসময়, আঙুল কাঁপে, তার মানে তারা ডাইনি এই বিদ্যাটা করেছে। সিমটমস থাকে অনেক জিনিসে, কিন্তু সে মুখে তোমাকে কোনোদিন বলবে না যে আমি এটা করেছি, ওটা বলা মানে পুরোপুরি প্রহিবিটেড। যেদিন তুমি বলে দেবে, সেই বিদ্যা তোমার থেকে চলে যাবে, যে কোনো বিদ্যা, সে ভালো খারাপ দুটোই। আর দক্ষিণাচারী নিয়ে যেটা তুমি বললে, মানে তুমি পজিটিভ দিকটা নিয়ে কাজ করো, হ্যাঁ, মানে এই দিকটা কি, মানে কি রয়েছে এই দিকটা? এই দিকটা ধরো দেবদেবীর, আমাদের যত দেবদেবী আছে তাদেরকে একটা সিস্টেম ওয়াইজ তাদের পুজো করা, বা তাদের থেকে সিদ্ধি নেওয়া। তুমি এখানে মানে কেউ এখানে কর্ণপিশাচিনী থেকে সিদ্ধি নিচ্ছে, তো আমি এখানে মায়ের দুর্গার থেকে সিদ্ধি নিচ্ছি, এই হচ্ছে ডিফারেন্স দুটোর মধ্যে। নর্মাল যে পুরোহিতরা পুজো করে, হুম। ওই পুজো যে ওটা করছে, পূজারি, ওটা পুজো আচ্ছা, করছে, ওইটার এটা আলাদা পুরো। ডিফারেন্স। হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সাধনা করা, সাধনা খুব সিক্রেটিভ হয়। কোন দেবীর করছি সেটা আমি তোমাকে বলে দেবো, কিন্তু কিভাবে করছি সেটা আমি বলবো না। এটার কি কোনো এরকম কোনো ব্যাপার আছে যে কোনো জিনিস পাওয়ার জন্য এটা কি করে কেউ? মেটেরিয়ালিস্টিকের জন্য, হুম। মেটেরিয়ালিস্টিকের জন্য তুমি দেবদেবীর করতে পারো, কিন্তু সেটা হতে প্রচুর টাইম লেগে যাবে, কারণ এরা দেবদেবী যারা হয় না, তারা খুব স্লো দেয় অ্যান্ড ওটা স্টেডি থাকে, ওটা সারাটা লাইফের জন্য থাকে। আর যখনই দেখবে যে হঠাৎ করে কেউ আজকেই পুজো করছে বা কিছু করছে, হঠাৎ করে সে খুব রাইজ করে গেছে, লিখে দিতে পারি ওটা কোনো দেবদেবী দিচ্ছে না, ডেফিনেটলি কেউ কাউকে ডেকেছে। বা ইভেন অনেক সময় এটাও হয়, যখন তুমি কালী মাকে ডাকছো, ঠিক আছে, তার আগে না নিজেকে প্রোটেকশন ফিল করে নিতে হয় একটা, নিজেকে প্রোটেক্ট করতে হয়। নিজেকে প্রোটেক্ট না করে যখন তুমি ধরো কালী মাকে ডাকছো, কালী মায়ের জায়গায় অন্য আশেপাশে ঘুরে বেড়ায় অনেক টাইপের খারাপ যারা থাকে, তারা চলে আসে। তুমি তো ভাবছো মা কালীকে ডেকেছো, কিন্তু মা কালীর জায়গায় ওরা চলে আসে। তো আগে নিজেকে প্রোটেকশন দিয়ে তারপর এইসব জিনিস স্টার্ট করতে হয়, সে পজিটিভ সাইড হোক কি নেগেটিভ সাইড হোক। তুমি কি এটা নিজের মানে এমনি শখের জন্য করো, মানে তোমার ভালো লাগে বলে, নাকি কোনো কিছু পাওয়ার ইচ্ছা এটা ড্রিম করছো? থেকে, আমার সমস্ত কিছু Dream স্বপ্ন থেকে? থেকে, আমি স্বপ্নে মন্ত্র পেয়েছি একটা দুটো, আচ্ছা তো আমি এই স্বপ্ন থেকেই আমার যত গাইডেন্স যা পাই সবকিছু ড্রিম থেকে। কি আচ্ছা। করতে হবে নেক্সট, কি করতে হবে, এভরিথিং ফ্রম ড্রিম। হ্যাঁ, একজন গুরু ডেফিনেটলি আমি পেয়েছি, বাট সে বেশি টাইম আমার লাইফে ছিল না, 2 থেকে 3 বছর। তো 2 থেকে 3 বছর আমি একজন থেকে কত আর শিখবো, যার থেকে যতটুকু শিখেছি ততটুকুই বাস, বাকি আমার নিজেরই। মানে দেখো, এটা তো এটার কোনো ব্যাপার নেই, যারা বলে না গুরু কোথায় পাবো, একটা কোয়েশ্চেন থাকে, গুরু কোথায় পাবে। এবার তোমাকে একটা কথা বলি, গুরু তোমাকে সাধনা শেখাবে। তোমাকে আমি আজকে বললাম যে একটা তোমাকে মন্ত্র দিচ্ছি, সেটা তোমাকে 108 বার 21 দিনের জন্য করতে হবে, খুব কম বললাম, 21 দিনের জন্য করতে হবে। আর সেই 21 দিনের জন্য
তুমি শুধুমাত্র খিচুড়ি খেয়ে থাকবে, আর কিছু খেতে পারবে না। আচ্ছা। ঠিক আছে, তোমাকে বললাম আমি কথাটা। তো তোমার মধ্যে আর ওই যদি তুমি সকাল 7টায় মন্ত্রটা করো ফার্স্ট ডেতে, 21 দিন পর্যন্ত তোমাকে 7টাতেই করতে হবে। তো তুমি কি পারবে 21 দিন পর্যন্ত কন্টিনিউ করতে? যারা বিগিনার আছে তারা ফেল করে যাবে ওটাতে। এবার তুমি একটা কথা বলো, 21 দিন পর্যন্ত একটা লোক যে 108 বার করে একটা মন্ত্র পড়তে পারছে না, তো সেই লোককে এই গুরু যখন এসে বলবে যে একদিনে তোমাকে 1000 মন্ত্র জপ করতে হবে, সে কিভাবে করবে? তার মানে কি তুমি রেডি না গুরুর জন্য? তুমি যখন রেডি হবে তখন গুরু এমনিই চলে আসবে। হ্যাঁ, বাট তোমাকেও খুঁজতে হবে। খুঁজতে হবে মিনস তোমাকে হাজার লোকের সাথে মিশতে হবে, দেখা করতে হবে, ওরকম জায়গায় যেতে হবে। কিন্তু যখন তোমার টাইম থাকবে তখন গুরু চলে আসে। তোমার যদি মনে হচ্ছে যে না আমার লাইফে গুরু নেই, অনেকের এই কোয়েশ্চেনটা থাকে যে আমার লাইফের গুরু নেই, তো আমি স্টার্ট করতে চাই, এটা আমি কি করে করবো? তো তখন শিবকে গুরু মেনে করো। শিব হচ্ছে আদিগুরু। তো তাকে তুমি বলো যে আমি তোমাকে গুরু মানছি। হ্যাঁ, এবার তোমার মুখে বললে হবে না। শিবকে যখন তুমি গুরু মানছো না, সে তোমার ডিফারেন্ট টাইপের টেস্ট নেওয়া স্টার্ট করবে। গুরু মেনেছো না, তো শিষ্য হিসাবে সে তো তোমার টেস্ট নেবে, পরীক্ষা নেবে। শিবকে গুরু মেনে তুমি যে কোনো দেবদেবীর নাম মন্ত্র দিয়ে স্টার্ট করো, বীজ মন্ত্র একদম না, আচ্ছা। নাম মন্ত্র দিয়ে স্টার্ট করো। যেমন দুর্গার নাম মন্ত্র হচ্ছে ওম দুর্গায় নমঃ। তো ওর জায়গাটা যদি তুমি বলো যে ওম দুম দুর্গায় নমঃ, সেটা তোমার সাইড ইফেক্ট দেবে। দুম ইজ আ বীজ মন্ত্র। আচ্ছা। তো বীজ মন্ত্র শুরুতে না করাটাই বেটার। একটু যখন যারা বিগিনার তাদের কথা বলছি। তো তুমি যখন মা দুর্গার করবে না, এটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, মা দুর্গার যখন করবে না, তুমি ড্রিমে পেয়ে যাবে তুমি এটা আরামসে। এবার অনেকে ড্রিমে পায়, অনেকে মেডিটেশনে ফিল করে, অনেকে আওয়াজ শুনতে পায়, যার যেটা আছে সে সেটা পায়। তুমি দেখবে মা দুর্গার যে যোগিনীরা আছে না, তাদের মধ্যে কেউ একজন এসে তোমাকে বলে দেবে নেক্সট কি করতে হবে, তুমি এটা পেয়ে যাবে। মানে আচ্ছা। যেই দেবীর করবে সেই তোমাকে বলে দেবে যে তার পরের স্টেপটা কি, তার পরের স্টেপটা কি, সেই তোমাকে গুরু অব্দি নিয়ে যাবে। বাট কনসিস্টেন্ট থাকতে হবে। যে 21 দিন শেষ হলো, আবার নেক্সট আমার তার টার্গেট 41 দিন, নেক্সট টার্গেট আমার 61 দিন, এরকম ভাবে তোমাকে বাড়াতে হবে টাইমটা। তুমি যে এগুলো করছো, এগুলো কোনো কিছু পাওয়ার আশায় করছো নাকি এমনি? দেখো পাওয়ার আসা, এবার যদি আমি বলি যে না আমি একদম মুক্তি পেয়ে যাব, আচ্ছা। আমি ওই চাই না মুক্তি পেতে। আমি, হ্যাঁ আমি তো করছি যে আমার একটু বেটার হোক, আমার সব দিকটাই বেটার হোক, এটাই তো আমি চাইবো না। আর স্পিরিচুয়ালটাও আমার জিনিসটা ঠিক হোক, প্লাস আমার মেটেরিয়ালিস্টিকও ঠিক হোক, টাকা ছাড়া কিছু হয় না, তো সেটাও আমার চাই। আর যখন তুমি কোনো দেবদেবীর করবে না, তো সে কি করবে, যখন দেখো শুরুতে কিচ্ছু হয় না, 1 দিন 2 দিন 3 দিন তুমি চোখ বন্ধ করে বসে থাকো, 1 বছর তুমি চোখ বন্ধ করে বসে থাকো, তোমার সাথে কিচ্ছু হবে না। হ্যাঁ, এবার যদি আগের জীবনে সেই দেবীর সাথে, সেই ভগবানের সাথে তোমার যদি কোনো লিঙ্ক থেকে থাকে, তাহলে এই 1 বছরের মধ্যে তুমি সেটা পেয়ে যেতে পারো, ডিপেন্ড করে। এবার সেই দেবদেবী তুমি যখন করছো, তো সে কি করবে না, আস্তে আস্তে তোমার লাইফের প্রত্যেকটা জিনিস টেক কেয়ার করা স্টার্ট করে দেবে সে, যাতে তুমি স্পিরিচুয়াল দিকটাতে কনসেন্ট্রেট করতে পারো। তুমি বলো না আজকে তোমার কাছে চাকরি নেই, তোমাকে যদি আমি বলি সারাদিন বসে মন্ত্র করো, তোমার মাইন্ড বসবে ওখানে? তুমি জানো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে আমার ফ্যামিলিকে খাওয়াতে হবে। হুম। তো সেই দেবদেবী সেই জিনিসটা টেক কেয়ার করে যে হ্যাঁ, ওর প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা জিনিস যাতে ঠিক থাকে, আর সাথে ও এই জিনিসটাতে কন্টিনিউ করতে পারে। বাট দেব করো, কোনো ভগবানের দেব দেবী জারি করো, তারা আসে না জেনারেলি। প্রথমে তাদের যোগিনীরা, তার গণেরা, এরা আসে। এরা এসে আগে দেখে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, তারা তোমাকে তারপরে কি করতে হবে, তারপরে কি করতে হবে, এরকম ভাবে করতে করতে তারপর তুমি তার পর্যন্ত পৌঁছাবে। আর সেটাই হচ্ছে সিদ্ধি। বাই ডিফল্ট সিদ্ধি পাবে, সিদ্ধি পাওয়ার জন্য এক্সট্রা কিছু করার দরকার নেই। মানে ধরো তোমার মনে হলো যে আজকে আমি কোনো একটা সিদ্ধি করবো, তোমার পুজো পাঠ কিছুই করো না, কোনো দেবদেবীর সাথে তোমার দূর দূর অব্দি কোনো লিঙ্ক নেই। এবার তোমার মনে হলো যে ইউটিউবে শুনেছি 41 দিন পর্যন্ত এইটা করলে আমার সিদ্ধি চলে আসবে, তুমি সিদ্ধি করতে বসলে, লাইফে তোমার ওই সিদ্ধি হবে না। বিকজ তুমি রেডিই না ওটার জন্য, তোমার মধ্যে পোটেনশিয়ালই নেই। আগে তোমাকে ছোট্ট জিনিস থেকে স্টার্ট করতে হয়, তারপর গিয়ে ওটা বড় জিনিসে আসে। যদি একটা অন্য টপিকে যাই, সেটা হচ্ছে পূর্বজন্মের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি তুমি মানো? হ্যাঁ। পূর্বজন্মের যে ব্যাপারটা, এই যে অনেক সময় অনেকে স্বপ্ন দেখে, হুম। আহ, এই জিনিসটা কি সত্যি? তুমি হিপনোথেরাপিস্ট যারা আছে, ডক্টরস, হুম। সায়েন্স হিপনোথেরাপিস্ট যারা আছে, তুমি তাদের কাছে যাও, তারা তোমাকে পাস্ট লাইফের মেমোরি নিয়ে আসবে, আচ্ছা। মানে ইজিলি পাস্ট নিয়ে আসা লাইফে যায়, কি ছিল, কি হয়েছিল? সব নিয়ে আসবে মেমোরি। হিপনোথেরাপিস্ট, ডক্টরের কথাই বলছি, তারা এই জিনিসটা করে। পিএলআর যারা করে, পাস্ট লাইফ রিগ্রেশন, পিএলআর বলে এটাকে। এটা একটা টেকনিক থাকে যেখানে তোমার মেমোরিটাকে আজকে থেকে 2 বছর আগে নিয়ে যাবে, আবার 2 বছর আগে, আবার 2 বছর আগে, এরকম করতে 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 তোমাকে যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে সেই টাইম অবধি নিয়ে যাবে, সেখান থেকে তোমার আগের লাইফে নিয়ে যাবে। তুমি সেটা সবকিছু দেখতে পাবে। মানে মাইন্ড, মানে আমরা তো, আমাদের সোল তো, আমাদের মাইন্ড তো সবই জানে। তো সেটাকে জাস্ট আমাদের মেমোরিটাকে ফিরিয়ে আনাটাই পিএলআর, পাস্ট লাইফ রিগ্রেশন টেকনিক হয় এটা একটা।
ভৌতিক কোনো অভিজ্ঞতা হয়েছে তোমার সাথে, বা তুমি আহ, কখনো দেখেছো? আমার একটা ক্লায়েন্টের কথা বলি আমি, যার সাথে মানে সে ছিল অনেক টাইম ধরে, আমি ওদের ফ্যামিলির সাথে কানেক্টেড। তো আমাকে একদিন বললো যে মেয়ে আছে, মানে তার, তো মানে আমার পাশেই থাকে, খুব একটা দূরে না। তো মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে ঋতিকা। তো সেই মেয়েটা না তখন মানে আমি তখন হচ্ছে আমার সেকেন্ড ইয়ারে কলেজে। তো মেয়েটা তখন পড়ে ক্লাস 10-এ। তো তার মা আমাকে ফোন করে, কল করে, ওদের অ্যাকচুয়ালি আমি বাস্তু করেছিলাম, ওদের বাড়ি বাস্তুটা করেছিলাম। তো তখন আমাকে বলে যে তুমি একটু আসো, ওর না কেমন কিছু একটা হয়েছে, মনে হয় কোনো সাইকোলজিক্যাল ইস্যু হয়েছে। তো আমি বললাম কি কি হচ্ছে। বলছে যে ওর রাতে তো সারাক্ষণ রাতে ঘুমায়, জেগে থাকে নয় কিন্তু, সে সারাক্ষণ ঘুমায় রাতে, আর দিনের বেলা চুপচাপ বসে থাকে, কখনো কখনো ঘরের কাজও করে, সবই করছে নর্মাল। আমি বললাম তো ডিফারেন্সটা তোমার কি লাগছে, যে তুমি কি দেখে বুঝো সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে? প্রথমত তো বললো যে স্নান করতে চায় না একেবারে। আর একটা হচ্ছে, ও জানি না কোথা থেকে কোন সব লোকদের নাম্বার নিয়ে ফোনে ডায়াল করছে, তাদের সাথে কথা বলছে, যাদেরকে আমাদের ফ্যামিলিও চেনে না, ওর স্কুল লাইফেরও মানে স্কুলেরও কোনো ফ্রেন্ডস না, কোনো লোকদের সাথেও কথা বলছে, এমন ভাবে কথা বলছে চেনে জানে অনেক টাইম ধরে, আর কিছু বলতে আসলে সে চিৎকার করছে, এরকম করছে। তো ওর মা ভাবতে চাই এটা কেন করছে, ও একটা আননোন লোকদের সাথে কেন কথা বলছে ও? হঠাৎ করে কি হলো? আর যারা চেনা লোক আছে তাদের সাথেও কথা টথা অত বলে টলে না। তো এবার আমি আমি তখন আমাকে বললো সাইকোলজিক্যাল মনে কোনো ইস্যু আছে। আমি বললাম দেখো আমি সাইকোলজিস্ট, আমি ওষুধ দিতে পারবো না তোমায়, সাইকিয়াট্রিস্টের কাছে যাও, সে তোমায় কোনো ওষুধ দিতে পারবে। তো সে সাইকিয়াট্রিস্টকে দেখায়, দেখানোর পর ওই ঘুম তো হচ্ছে, তো ঘুমের তো ওরম বলতে পারবে না, কারণ এখন তুমি সাইকিয়াট্রিস্টের কাছে যাবে সবার আগে তোমাকে ঘুমের ওষুধ চিপকে দেবে, হুম। এটা খাও ঘুম হয়ে যাবে, বাট সেটা তো সলিউশন না। তো সে বলে যে ঠিক আছে মেডিটেশন করতে হবে, মেডিটেশন করলে এমনি ঠিক হয়ে যাবে। বলছে মেডিটেশন করার ওরকম তো কোনো সিচুয়েশনই না, করছে তো অন্য লোকদের সাথে কথা বলছেই করছে। তো সাইকাট্রিস্টও বললো যে কিছু করতে পারবো না, সাইকোলজিস্টের কাছে চলে যাও কাউন্সিলিং করতে। তো আমাকে বললো যে তুমি আসো কিছুর সাথে একটু কথা বলো। আমি যখন গেলাম ওকে, ও আমার সাথে এমন বিহেভ করলো যে আমাকে চেনেই না মেয়েটা। কিন্তু তোমাকে অনেকদিন থেকেই চেনে? হ্যাঁ, ও আমাকে পছন্দও করে খুব, কিন্তু আচ্ছা। যখন আমি ওর কাছে গেলাম ও একদম মনে হলো আমাকে চেনেই না। আমি ওকে সামনে বসলাম, বললাম কেমন আছিস? হ্যাঁ ঠিকঠাক আছি, খুব মানে খুব স্লো একটা লো ভয়েসে খুব মিষ্টি ভাবে বললো, কিন্তু কথাটা এমন না যে খুব চিৎকার করে ইয়ে করে, চোখ লাল মুখ লাল, কিচ্ছু না, নর্মাল। কিন্তু ওর ড্রেসিং সেন্সটা চেঞ্জ হয়ে গেছিল। মানে মেয়েটা জেনারেলি খুব মানে সালোয়ার টালোয়ার, এই মানে একটু আমাদের ইন্ডিয়ান ড্রেসগুলো পরতে ভালোবাসে, এথনিক ওয়্যার গুলো, সেইগুলো থেকেও চেঞ্জ হয়ে গেছে হট প্যান্ট শর্ট প্যান্ট, যেগুলো বাড়িতে অ্যালাউডই না, সেইগুলোও পড়ছে, একটু ওয়েস্টার্ন ড্রেসগুলো বেশি পড়ছে। তো ওটাও একটা স্বাভাবিক, যে মেয়েটা কিছু নেই, যেটা এক দুদিনে কি করে এই চেঞ্জেসটা হয়ে গেল। তো তখন আমি বললাম যে আম, তখন এই জিনিসটা হওয়ার পর এইগুলো আমি শুনলাম, শোনার পর ওর সাথে আমার অত কথা ছিল না। আমি ওকে বললাম যে তুমি যে ফোন করছো, মানে যাদেরকে আননোন লোকদের ফোন করছো তারা কে হয়? বলছে তারা কে হয় সেটা তো তোমার জানার দরকার নেই, তারা আমার চেনাজোনাই হয়, তাই জন্য আমি ফোন করছি। তো ওর সাথে আমি বুঝলাম যে কথা বলে কোনো লাভ নেই। তো তারপর আমি ওর মাকে বললাম যে তোমরা কিছু একটা বলো, যে এই যেই দিন থেকে ওর এই জিনিসটা হচ্ছে তার আগে কোথায় কি হয়েছিল, কিছু তো করেছিলে। বললো না আমি আমার একটা রিলেটিভ থাকে, সে কোথায় দিল্লি না নয়ডা এরকম কোনো জায়গা ছিল, মনে নেই আমার। তো সেইখানে আমরা ঘুরতে গেছিলাম 4-5 দিনের জন্য, বাস ওখান থেকে এসছি, তারপর থেকে ওর এরকম সিচুয়েশন। তারপরে আমি অতটা ডিপে যাচ্ছি না। পরে এটা জানা গেল যে মেয়েটার মধ্যে না, ওই যে দিল্লি নয়ডা গেছিল না, যাদের বাড়িতে গিয়ে উঠেছিল, তাদের একটা ফ্ল্যাট ছিল, তাদের ফ্ল্যাটের অপোজিট ফ্ল্যাটে একটা কাপল মারা গেছিল। আচ্ছা। অপোজিট ফ্ল্যাটে, তাদেরও ফ্ল্যাট না ওটা, আচ্ছা, অপোজিট ফ্ল্যাট মানে রুম, অপোজিট রুমে নাকি? যেমন আমাদের এটা বাড়িটা এটা। তার আরেকটা পাশে যে আছে, আচ্ছা আচ্ছা। অপোজিট ফ্ল্যাট বুঝতে একটা। পেরেছি। আচ্ছা। সেই ফ্ল্যাটে একটা মেয়ে সুইসাইড করেছিল না মার্ডার হয়েছিল সে সময় আমি জানি না, সুইসাইড মনে হয় করেছিল এরকম কিছু। তো সেই আত্মাটা না কোনোভাবে ঘুরে বেড়াচ্ছিল ওই কমপ্লেক্সের মধ্যে। এবার এই মেয়েটাকে দেখে কোনো একটা জায়গায় উইক মনে করে এই মেয়েটার ভেতর ঢুকে গেছে। আর এই মেয়েটার ভেতর ঢুকে কিন্তু কোনো জিনিস খারাপ করার চেষ্টা করছে না, এই মেয়েটার ভেতর ঢুকে ও নিজের লাইফটাকে আবার করে রিলিভ করার চেষ্টা করছে। আর যাদেরকে ফোন করছিল না তারা ওর ফ্যামিলি মেম্বার্স, আচ্ছা মানে যেই মেয়েটা মারা গেছিল তার ফ্যামিলি মেম্বার্স। আচ্ছা। এরকম প্রচুর জিনিস হয়, সবসময় বলে না যে পজেশনস হয়, এসে
কেউ আসে তোমার ভিতরে ঢুকবে, ঢুকে সে তোমার খারাপ করবে, সবসময় এটা হয় না। কখনো কখনো না, তুমি যে পোজেসড আছে তুমি তাকে দেখেও বুঝবে না তার সে পোজেসড আছে। আত্মারা কি করে না, একটা বডি খোঁজে যার যেই বডির মধ্যে ঢুকে ও নিজের উইশ গুলো ফুলফিল করতে পারে। ও জেনারেলি তো নিজের ফ্যামিলির সাথে কথা বলতে পারবে না, কারণ তার সেই বডি নেই। তো ওই মেয়েটার ভেতর ঢুকে না, তার থ্রুতে সে নিজের ওই জিনিসগুলো ফুলফিল করছিল। কোনো ক্ষতি করছিল না কিন্তু মেয়েটার, কিন্তু ওকে ক্যাপচার করে রেখেছিল। মানে ইভেন আমি বলবো ওর ভেতরেও ঢোকেনি, খুব আমি এটা বলাটা ভুল হবে, ওর ভেতরে ওরকম ভাবে ঢোকেনি, ওর মাইন্ডটাকে কন্ট্রোল করছিল, মানে ওকে দিয়ে করাচ্ছিল জিনিসগুলো। বুঝতে তারপর পারছো কি ব্যাপারটা? হলো? তারপর ওর একটা আমি নরসিংহের একটা রিচুয়াল করিয়েছিলাম, যেটা দিয়ে কিছুটা কমেছিল। তারপরে মানে মেয়েটার এখনো পর্যন্ত আমি বলবো না খুব নর্মাল হয়ে গেছিল, কারণ ওই জিনিসটা চলে যাওয়ার পর যখন ওর মানে জিনিসটা চলে যায়, তো তখন আমাদের ফার্স্ট কাজ হয় না যে ওই মেয়েটা যার আত্মা ছিল তার শান্তির ক্রিয়া করার, ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো কোনোভাবে খোঁজ লাগিয়েছিল ওরা, হয়ে তাদের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে, ফোনে তো সবার নাম্বার রয়েছে। সে তার নিজের কাজিনের সাথে কথা বলতো, সে নিজের ফ্যামিলির সাথে কথা বলতো, এখানে নিজের বয়ফ্রেন্ডের সাথে থাকতো সে। এবার ওর ডেথটা মনে হয় সুইসাইড হয়েছিল, আমি ঠিক জানি না ওর ডেথটা মানে কিভাবে একটা হয়েছিল। লিভ ইনে ছিল আর কি। হ্যাঁ, কিন্তু তাহলে যাদের ফোন করতো তারা জানতে পেরেছিল যে তারা তো বুঝতে পারছে না যে কে কল করছে, আচ্ছা কিন্তু তারা তো এটা বুঝতে পারছে যে ঋতিকা যে বলছে ফোনে সবই তো সত্যি। আচ্ছা আচ্ছা। মানে ধরো আমাকে আমাকে যে চেনে, সে আমাকে যখন কল করবে সে তো আমার ব্যাপারে সবই জানবে, হুম, সে আমাকে ওই নামেই ডাকবে। তো হুম, সেটা নিয়ে তো তারা কনফিউজ ছিল যে এই মেয়েটার নাম্বার থেকে ফোন আসছে, এটা আমার ঘরের মেয়ের গলা, মানে আমার ঘরের মেয়ের মতন করে কেন বলছে, যেটা আমার মেয়ে জানতো, মানে যেই মেয়েটা মারা গেছিল তার ফ্যামিলি ভাবতো যে এটা আমার মেয়ে জানতো, সেটা এই মেয়েটা জানছে কিভাবে। এটা খুব ট্রুথ, এটা একদম আমার নিজের চোখে দেখা জিনিসটা। বলে না যার সাথে হয় একদম সে বুঝতে পারবে, এবার যার সাথে হয়নি সে ভাববে না এটা কি করে হয়, এটা হয় নাকি। হুম। বাট যার সাথে হয় তারা জানে এই জিনিসটা কি লেভেলের কষ্ট দেয়। মানে ওর যে ঋতিকা যেই বলছি, তার মায়ের যে কি সিচুয়েশন হয়েছিল সেই টাইমে আমি দেখেছি, পাগলের মতন হয়ে গেছিল যে আমার মেয়ের কি হলো, কারণ তার এডুকেশন নষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এটা না যে তার বডির উপর কোনো এফেক্ট এসেছিল বা তার হাতে মানে না আঁচড়ের দাগ এই দাগ কিচ্ছু না, এভরিথিং ওয়াজ নর্মাল, জাস্ট ওর বডিটাকে ইউজ করছিল। খারাপ কোনো ইন্টেনশন ছিল না সেই আত্মার, মানে তার বডিতে সে চেয়েছিল যে তার সাথেই ও থেকে যাবে, তার মধ্যে থেকে তার নিজের উইশগুলো ফুলফিল করবে, আচ্ছা, এরকম ছিল। তুমি বলেছিলে না তোমার আর একটা অভিজ্ঞতা এরকম হয়েছিল, মানে তুমি শুনেছিলে একটা ভৌতিক তোমাদের এখানেই? আমার বাড়িতে না। হ্যাঁ হ্যাঁ, ওটা- আমার অ্যাকচুয়ালি এটা আমার নিজের জেঠুর, আমার জেঠুর মানে যে জেঠি আছে না, তো জেঠি মানে অলওয়েজ না সুন্দর সুন্দর শাড়ি পরা, ম্যাচিং গয়না পরা, মানে খুব নিজেকে খুব ঠিকঠাক রাখতো অলওয়েজ। তো আর নিজের লাইফকে খুব ভালোবাসতো, নিজেকে খুব ভালোবাসতো। সো কিছু টাইম আগে, এটা 2021-এ, না 2022-এ, 2021-এ করোনা হয়, জেঠির হয়। হওয়ার পর তারপর কমে যায় সেই করোনা, তারপর থেকে তার লিভারের ইস্যু স্টার্ট হয়, লিভারে এফেক্ট হয়। ওই ভ্যাকসিনেশন দেওয়ার পর কোনো একটা সাইড এফেক্ট আসে, তার কোনোভাবে হয়েছিল, তো তার লিভারে এফেক্ট হয়, হওয়ার পর অনেক দিন ট্রিটমেন্ট চলে, চলার পর ফাইনালি শি ডাইড। অ্যান্ড যখন মারা গেছিল না, তো পুরো বডি না পচে গেছিল জেঠি। আচ্ছা তো পুরো মানে বডিকে ব্যান্ডেজ করে নিয়ে আসা হয়েছিল, আমি দেখিনি, আমি ডেড বডি দেখতে পারি না, আমার একটা ফোবিয়া আছে, তো আমি দেখিনি, বাট জেঠির বডি পুরো ব্যান্ডেজ করে নিয়ে এসেছিল বাড়িতে। তারপর থেকে আমি দেখছি, মানে আমি না, এটা আমার মা বাবাও জানে, আমরা আমাদের নিচের ফ্লোরটাই জেঠিদের, তো জেঠু আছে শুধু, দিদিরা আছে বাট যারা কলকাতায় থাকে না। তো আমরা মানে আমরা না সবসময় শুনতাম, মানে জেঠির যে লাস্ট স্টেজ যখন ছিল, এতটাই শরীর খারাপ হয়ে গেছিল না, তো ওয়াকার নিয়ে হাঁটতো। আচ্ছা। তো আমার জেঠু হি ইজ নাও 75, বাট আমার থেকেও বেশি অ্যাক্টিভ সে, এরকম আমার জেঠু। তো যেহেতু তার মন খারাপ ছিল, তো আমার পিসিরা জেঠুকে নিয়ে ঘুরতে গেছিল দার্জিলিং, আর আমরা বাড়িতে ছিলাম। আমরা না নিচের, যেহেতু ওদের ঘরটা খালি ছিল, কেউ ছিল না, তো আমরা এরকম ওয়াকার নিয়ে চলছে কেউ, এটার আওয়াজ পেতাম, তারপর রান্নাঘরে আওয়াজ হচ্ছে সেটার আওয়াজ পেতাম, এইসব আমরা আওয়াজ টাওয়াজ পেতাম, মানে আমিও পেতাম, আমার মা পেত। মানে প্রচন্ড ভয় পেয়েছি আমরা ওই টাইমটাতে, আমরা ফিল করতাম প্রেজেন্সটা। রিসেন্টলি একটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে জেঠু থাকলে এটা হতো না, জেঠু না থাকলেই হতো এই জিনিসটা। তো দরজা দিচ্ছে কেউ, মানে ঘরে যেরকম একটা বউ থাকলে যে ডেলি অ্যাক্টিভিটিস করে না, সেই আওয়াজই পেতাম, এক্সট্রা কিছু না। অনেক মানে জিনিস ছোড়ার আওয়াজ, এই ছোড়ার আওয়াজ, সেই সব কিছু পেতাম না। ডেলি অ্যাক্টিভিটিস, জানলা দেওয়া, দরজা দেওয়া, বাসন ছড়ানো, বাথরুমের কল খোলা, বালতি সরানো, ওয়াকার নিয়ে হাঁটা, এই আওয়াজগুলো পেতাম। রিসেন্টলি কিছুদিন আগে আমার
একটা ঘুরতে যাওয়ার ছিল, ঘাটশিলার যাওয়ার কথা ছিল আমাদের। তো আমরা মানে আমি অন্যদের সাথে মানে মা বাবার সাথে যাওয়ার কথা ছিল না, মানে আমার যাওয়ার কথা ছিল। তো আমাদের ট্রেন ছিল ভোর 6:30টার সময়। তো আমি এখান থেকে আমার বেরোনোর কথা 4টের আগে। এবার আমি ঘুম থেকে উঠে গেছি 3:30। এবার আমার মানে মা জাস্ট দরজাটা খুলেছে, কারণ বাসি ঘরে আমরা বেরোই না, একটু জল ছিটিয়ে বেরোই। তো মা খুলেছে জলটা ছেটানোর জন্য। আমরা না আমি আর মা দুজনই একটা এমন স্মেল পাই, যে স্মেলটা কি স্মেল আমি তোমাকে বোঝাতে পারবো না। ধরো মর্গের মধ্যে 10-12টা পচা গলায় বডি রাখলে যেই স্মেলটা বেরোতে পারে, সেই স্মেলটা। আচ্ছা। তাও আমি হয়তো কম বললাম তোমায়। সেই রকম একটা স্মেল পুরো আমাদের সিঁড়ি ঘরে, আমাদের কিচেনে অব্দি আমাদের ওই স্মেলটা চলে এসেছে। তো আমরা ভেবেছি ডেফিনেটলি বাইরে কিছু হয়েছে। আমি ব্যালকনিতে গেলাম, গিয়ে দেখলাম বাইরে সেই স্মেলটা নেই, শুধুমাত্র ওইখানেই ওই স্মেলটা। কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, শুধু ওই স্মেলটা রয়েছে। তো মানে ওই স্মেল আমি জানি না এটা কি টাইপের স্মেল, তোমাকে আমি ওটা বলে বোঝাতে পারবো না কি টাইপের স্মেল। মানে আমি তোমাকে এইটুকু অ্যাসিওর করতে পারি, তুমি আজ পর্যন্ত ওরকম স্মেল পাওনি। আমি নিজেই পাইনি ওরকম স্মেল লাইফে। তো মা সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছে। তারপর কিছুক্ষণ পর যখন ভোরের আলো ফুটেছে, তারপর যখন আমি বেরোতে যাই, 1% সেই স্মেলটার ছিল না। আচ্ছা। এরকম প্রচুর অ্যাক্টিভিটিস আমার জেঠি মারা যাওয়ার পর আমাদের ফিল হচ্ছে। ছাদে ফিল করেছি, নিচের রুমে ফিল করেছি। এরা 2021-এ ওনার মানে ধরা পড়ে, 2022-এ মারা যায়। এখন পুরোটাই চলে গেছে, এখন আর ওসব কিছু নেই। মানে এটা কি চলে গেছে, পার্টিকুলার কি তোমরা করছো, করিয়েছো বাড়িতে পুজো না পার্বণ? না না, এমনি এমনি চলে গেছে। গেছে? আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় এটা কেন থেকে যায় এটা একটা থেকে নির্দিষ্ট? গেছে ফার্স্ট অফ অল, তার অনেক ইচ্ছা ছিল, সেটার জন্য থেকে গেছিল। আর একটা জিনিস হচ্ছিল, তার যে কাজটা করা হচ্ছিল না, শ্রাদ্ধটা, সেটা ভুল দিনে করা হচ্ছিল। তিথিটা খুব ভুল ছিল, ভুল দিনে করা হচ্ছিল। তো একটা ওই জিনিসগুলো অনেকটা ম্যাটার করে। তো যে পুরোহিত ছিল জানি না সে কি খেয়ে এসে পুজো করেছিল, বাট ভুল ভাল পুজো করে দিয়ে গেছে। তো বাৎসরিকে যখন পুজোটা হয়, তারপর থেকে এফেক্টটা আরো কমে যায়। আচ্ছা তো এখন এখন কিছু নেই, এখন কিছু নেই। বাট তাও জেঠু এখনো ফিল করে যে জেঠু বাথরুমে গেছে, তো স্নান করতে বাথরুমে দরজার মধ্যে কেউ ধাক্কা দেয়, জেঠু এটা এখনো ফিল করে। বাট সে আচ্ছা ওটার সাথে ইউজ টু হয়ে গেছে ব্যাপারটা, যে হ্যাঁ আছে আমার ঘরে, যতদিন না আমার ডেথ হবে ততদিন পর্যন্ত যাবে না, এটা সে মেনে নিয়েছে। আমরা কিছু পাই না, বাট উনি পায় সেটা এখন। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক নিয়ে তুমি এরকম কোনো ঘটনার সাক্ষী হয়েছো হ্যাঁ, কখনো? সেটা হচ্ছে একটা তোমাকে বলছি। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, দুজনেরই এজ 40 আপ, হাজব্যান্ড আচ্ছা ওয়াইফের। তো তাদের প্রবলেমটা মানে কি লেভেলে যে প্রবলেম, আর ওটা ঠিক হয়ও নি, আর ওটা কোনোদিন ঠিক হবেও না, এরকম প্রবলেম। সেটা হচ্ছে দুজন হাজব্যান্ড ওয়াইফ, তো লাভ ম্যারেজ হয়েছে। তো হাজব্যান্ডের ফ্যামিলি থেকে মেনে নিচ্ছিল না ফার্স্টে, বাট যখন দেখছে ছেলে বিয়ে করবেই, তো মেনে নিয়েছে। মেনে নেওয়ার পর স্টার্ট হয় শাশুড়ি, দেওর, দেওরের বউ, এই তিনজন মিলে ব্ল্যাক ম্যাজিক করে এদের ওপর, দুজনের ওপরই? দুজনের ওপরই। তো ব্ল্যাক ম্যাজিক স্টার্ট করে, করার পর মানে কি বলবো, প্রথমত তো ওদের কাজ আটকে যাচ্ছিল, কোনো টাইপের কিছু পাচ্ছিল না, মানে নতুন কাজ পাচ্ছিল না, শরীর ডিটোরিয়েট করতে থাকছিল। ইভেন যখন দেখবে কোনো ব্ল্যাক ম্যাজিক কেউ করে না, স্পেশাল মানে খুব যদি পাওয়ারফুল কারুর থেকে করায়, তো ওই টাইমে কোনো ভগবানের যখন পুজো করতে যাবে, সেটাও তোমার কাজ করবে না। ও সেই সব পাওয়ার তখন বেঁধে দেওয়া হয় ওই টাইপের। আচ্ছা তো সেই কোনো কোনো ভগবান কাজ করবে না, আগে ওই জিনিসটাকে ভাঙতে হবে, তারপর তোমার ভগবান কাজ করবে, এরকম। সেই যে যে মহিলাটা ছিল, যে লেডি ছিল, তার সকাল বিকেল যখন আমার সামনে বসে আছে, তখনও নাক থেকে রক্ত পড়ছে, আচ্ছা এরম টাইপের। কিছু টাইম যাওয়ার পর ওয়াইফটা মারা গেল। মানে ও কিছু করার ছিল না, মানে করার তখনই যেত যখন জানতে পারতাম যে করেছেটা কি, কাকে দিয়ে করিয়েছে। অনেক সময় হয় না, যাকে দিয়ে করিয়েছে তার থেকেই ভাঙা যায়। আর অনেস্টলি আমি এইসব জিনিস করি না, মানে যেহেতু আমি এটা দেখো, ব্ল্যাক ম্যাজিক তারা ভাঙতে পারে যারা ব্ল্যাক ম্যাজিক করতে পারে। আচ্ছা ওকে, মানে ধরো তুমি কারোর কাছে যাচ্ছ যে আমার উপর তন্ত্রক্রিয়া করা হচ্ছে, কাটিয়ে দাও জিনিসটাকে, সেই কাটাতে পারবে যে তন্ত্রক্রিয়া নিজে করতে পারে। যে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, সে ব্ল্যাক ম্যাজিক কাটাতে পারবে। তো আমি যেহেতু ব্ল্যাক ম্যাজিক করতে পারি না, তো আমি কাটাতেও পারি না। আমি তোমাকে প্রোটেকশন দিয়ে দিতে পারবো, কিন্তু ওই জিনিসটাকে পার্মানেন্টলি দূর করতে পারবো না। তো তার কাছে তো মহিলাটার ডেথ হয়ে গেল, মানে সে মারা গেল, হাজবেন্ডটা রয়ে গেল, কোনো বেবিও ছিল না তাদের। তারপর থেকে স্টার্ট হলো এই ব্ল্যাক ম্যাজিক, তো এফেক্টটা কমে গেল, আর নেই, কারণ বউ মরে গেছে, আর তো কোনো ইস্যু নেই। তারপর থেকে স্টার্ট হলো, যেহেতু ব্ল্যাক ম্যাজিক হয়ে ওই মহিলাটা ডেথ হয়েছে, তার আত্মাটা এবার হন্ট করা স্টার্ট করলো এই ফ্যামিলিতে, আচ্ছা যে লেডিটা যে আমার কাছে এসেছিল।
তার আত্মাটা এবার হন্ট করা স্টার্ট করলো পুরো ফ্যামিলিকে। এখন মানে ফ্যামিলিতে মনে হচ্ছে না এরকম কেউ দৌড়ে যাচ্ছে, কারণ কেন বলতো, তার মৃত্যুটা তো তন্ত্রক্রিয়াতে হচ্ছে না। তো আর তন্ত্রক্রিয়া এমনি এমনি হয় না, মানে ওটার পিছনে অনেক টাইপের রিজন থাকে। কেউ ধরো আমার উপর চাইলো তন্ত্রক্রিয়া করতে করতে পারবে না, কারণ প্রোটেকশন করা আছে আমার। তো তোমার প্রোটেকশন করা থাকা উচিত নিজের উপর। আরেকটা জিনিস হয়, যাদের বিলিফ বেশি থাকে যে বাবা কেউ করে দিল কেউ করে দিল কেউ করে দিল, তাদের উপর এটার এফেক্ট বেশি হয়। ধরো আচ্ছা। তুমি তোমার বাড়ির সামনে কেউ লেবু লঙ্কা ফেলে গেল, প্রথমে তুমি ঝাড় দিয়ে ওটাকে তুলবে, তোলার পর তুমি বলবে যেখান থেকে এসেছিলে সেখানে ব্যাক করে চলে যাও। এটা তুমি বলবে, মানে ওই লেবুটার দিকে তাকিয়ে বলবে যেখান থেকে এসেছিলে তুমি সেটা সেই জায়গায় চলে যাও ফেরত। বলে তুমি সেটা ফেলে দিলে, জ্বালিয়ে দিলে, বাট সেটা নিয়ে ওভার থিঙ্ক করবে না। যখন তুমি ওই জিনিসটা দেখতে পেলে না, তুমি যখন বললে রিফিউজ করে দিলে তুমি ওটা নিতে, যখন কেউ ওটা দেখে ভয় পেয়ে যায় যে বাবা এবার আমার উপর তো কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিল, তার মানে তার উপর ওটা হয়ে গেল, মানে সে ওটাকে অ্যাকসেপ্ট করে নিল। আমি দেখতে পেলাম আমার সামনে সিঁদুর রাখা, আমি ভয় পেয়ে বললাম যে এই বাবা আমার উপর তো এবার তন্ত্রক্রিয়া হয়ে গেল, আমাকে এবার কে বাঁচাবে। তার মানে আমি ওটা অ্যাকসেপ্ট করে নিলাম। কিন্তু আমি ওটাকে রিফিউজও করতে পারি যে আমি যার থেকে এসছো তার কাছে চলে যাও, আমি নেবো না তোমার এই জিনিস, সেটা রিফিউজাল হয়ে যায়, ওটা আর কোনো কাজ করে না। কিন্তু ম্যাক্সিমাম লোক তো দেখেই ভয় পেয়ে যাবে কি হলো, বাট ওই ভয়টা পেলেই তোমার এই তন্ত্র এইসব জিনিস কাজ করে বেশি। ভয় পেলেই কাজ করবে, ভয় না পেলে কাজ করবে না। আচ্ছা। মেন থিং এটা। ওই মহিলাটা, মহিলাটা যে হাজবেন্ড ওই দুজনেই যে ছিল, হাজবেন্ড হাজবেন্ড কি তো বেঁচে বেঁচে আছে? আছে, হ্যাঁ, বাট ওয়াইফের এখন শুরু হয়েছে, মানে যখন হাজবেন্ড শুয়ে আছে বসে আছে, ওয়াইফকে সব জায়গায় দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ তার মৃত্যুটা তো অস্বাভাবিক ভাবে না, হ্যাঁ। তার ভেতরে তো একটা প্রতিশোধের ব্যাপারটা থেকে গেছে। তো তার কিছু টাইম পরে তার শাশুড়িও মারা যায়, বাট যে দেওর আছে আর তার হাজবেন্ড আছে তারা এখনো বেঁচে আছে। ওই বাড়িটা পুরোপুরি হন্টেড, মানে তুমিও যদি ওই বাড়িতে যাও না, তুমিও ওখানে ফিল করতে পারবে যে ওখানে কেউ চলে বেড়াচ্ছে, কেউ হেঁটে বেড়াচ্ছে। ওই বাড়িটা একদম অ্যাভয়েড করি আমি, মানে আমি যাই এখন, আমার ওর জন্য আর কিছু করার নেই। কারণ এখন ও করবে, মানে ওনার হাজবেন্ড চাইছে যে ওনার কোনোভাবে মুক্তি, বাট মুক্তি সে পাবে কি করে? তার প্রতি যে অন্যায়টা হয়েছে সেটা যতক্ষণ না সে নিচ্ছে, তো সে মুক্তি পাবে কি করে? তো আমাকে বললো যে কিছু কি করা যায়, আমি বললাম না, ছেড়ে দাও, ও নিজের রিভেঞ্জ নিক, সবাইকে মারুক, তারপরেও যাবে, বিকজ এটাই উচিত। আমার সাথে যখন কেউ খারাপ করবে আমি তো সেই বদলাটা নেবো না। ওই বাড়িটা পুরো হন্টেড, যাদবপুরে থাকে। আর একটা কেস আছে, তাদের বাড়িতে একটা রুমে না বাদরের হাড় পোতা আছে মাটির ভেতর। বাদরের হাড়? হ্যাঁ, তো দ্যাট ওরাও পরে জানতে পেরেছে, ওদের আগের টাইমে কেউ করে গিয়েছিল। সেই বাড়িটাও খুব হন্টেড। তারপর সেই ওরা এরকম না, ওর মা মানে মেয়েটার মা দেখতে পেতো যে সিঁড়ি দিয়ে না কেউ লাফিয়ে 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 উঠছে, আবার সিঁড়ি থেকে লাফিয়ে 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 নামছে। যে কোনো সময় দিনের মধ্যে? হ্যাঁ, ওরা আচ্ছা। দেখতে পেতো। তারপর ওর মা কি করেছে, যেই জায়গাটা দিয়ে ওদের মানে ঘরটা স্টার্ট হচ্ছে, বারান্দা স্টার্ট হচ্ছে, সেই জায়গাটা একটা হনুমানজির মন্ত্র মানে করা একটা ঝান্ডা এনে লাগায়, পতাকা। দেখা গেছে না, তারপর থেকে ওর মা দেখছে অতটা অব্দি গিয়ে মেয়েটা লাফায়, আবার লাফাতে লাফাতে নিচে নেমে আসে। ওটা এখনো পর্যন্ত ডিটেক্ট করা যায়, এটা কারেন্ট চলছে আমার, ওই জন্য আমি এখনো পর্যন্ত করিনি। ওটা এখনো পর্যন্ত ডিটেক্ট করা যায়নি যে মেয়েটা কে। কিছু করে না, শুধু লাফিয়ে লাফিয়ে যায় আর লাফিয়ে লাফিয়ে নামে দিন রাত। মানে এটা বাড়ির প্রত্যেকেই দেখতে পায়? হ্যাঁ। তো ভয়ানক, চোখের সামনে যদি হ্যাঁ। দেখতে পায়। মানে এটা কি আমাদের মানে মানে কলকাতা, মেন কলকাতাতেই? হুম। আচ্ছা। তাহলে বাদরের হাড় যে পোতা আছে এটা বুঝলো কি করে? এটা জেনেছে ওর ওখানে কারুর থেকে একটা ওটা কি ফেলে দেওয়া যায় না? গোষ্ঠী। একদম, তাহলে মাটি ফাটি ভেঙে ঠেঙে নিচে তো পুঁতে রেখেছে না, কত ফিট নিচে পুঁতেছে এবার কে জানবে। এবার তোমার বাড়ি আছে, তুমি বাড়িটাকে ভেঙে কত ফিট খুঁড়বে, তো হয় না না। তার মানে তো ওই রুমটাকে ওরা অ্যাভয়েড করে। মানে যেই রুমটাতে ওঠে মেয়েটা? না না, যে রুমটাতে বাদরের হাটটা পোতা আছে। আচ্ছা, যেই রুমটাতে। হ্যাঁ, আচ্ছা। ওনার কি তন্ত্রক্রিয়া কোনো টাইপের হতো, কোনো পঞ্চমুণ্ডির আসন টাসন কিছু একটা ছিল ওই বাড়িতে, আই থিঙ্ক সো, আমি জানি না এখনো পুরোপুরি, বাট এরকম কিছু ছিল। তো থাকার পর এই মেয়েটা এরকম উঠছে নামছে যখন তখন যে কেউ দেখছে। রুমটার মধ্যে কি কখনো খুলে দেখার চেষ্টা করেছে ওরা? হ্যাঁ, রুমটা ওপেন, আচ্ছা, মানে ওপেন। এরকম না যে রুমটা বন্ধ করা, খোলা। আগে ওনার ঠাকুমা থাকতো, ঠাকুমা সব ক্রিয়া ঠিয়া করতো, মারা গেছে সে, মারা গেছে, ওদেরকে পুরোপুরি ডুবিয়ে দিয়ে গেছে, এরকম এখন এই সিচুয়েশনে আছে। আচ্ছা, তাহলে ওই রুমটার মধ্যে রাত্রেবেলা মানে কেউ কিছু দেখেনি তারপর থেকে আর? রুমে কিছু নেই, সিঁড়িটায়? সিঁড়িটাতে হনুমানজির একটা ঝান্ডা লাগিয়েছে, দেখে ততটা পর্যন্ত ওঠে না আর। এখন থেকে কয়েকটা সিঁড়ি উঠছে, আবার কয়েকটা সিঁড়ি, মানে কিরকম বলতো, মানে কেউ আপন মনে উঠছে আবার আপন মনে নেমে যাচ্ছে।
লাফাতে লাফাতে উঠছে, লাফাতে লাফাতে নেমছে। তো আমাকে বলছে তুমি একটু বাড়িটা এসে দেখে যাও। না না যাও পুরো ফিগার নাকি শ্যাডো ফিগার? না, একটা পুরো? মেয়ে বাবা, আমাকে বলছিল যে তুমি এসো বাড়ি, ওরা কি আমার কাছে এসেছিল, আমাকে বলছিল বাড়িতে এসে দেখে যাও। না, বিশাল ভয়ানক ব্যাপার এটা। আমার কোনো ইন্টারেস্ট নেই এইসব দেখার। মানে এবার জানতে হবে মেয়েটা কি। আমার মনে হয় ঠাকুমাই কিছু একটা করেছিল, করার পর তাকেও রিলিজ করেনি, এবার হন্ট করছে। এরকম অনেক ব্যাপার আছে, এমন এমন জিনিস আছে না, মানে শুনে তোমার মনে হয় আমি মুভি দেখছি, কিন্তু এগুলো সত্যি মানুষের লাইফে হচ্ছে। তারা বহুত কষ্টে আছে। এই যে মেয়েটার কথা বললাম না, তার বাবা পুরো বেডরিডেন, মেয়েটা কোনো রকমে একটা কাজ করে, আর মায়েরও শরীর খুব খারাপ। মানে তারা জানে যে তাদের কিরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে যেত। মানে আমরা ইজিলি বলতে পারি না যে এটা ভুল, এটা ফেক, এটা মিথ্যা, কিন্তু অ্যাকচুয়ালি যাদের সাথে হচ্ছে তারা জানে যে কি কষ্টটা মানে হয়। আর এইসব জিনিসের থেকে না ইজিলি রিলিফ পাওয়া যায় না। ইভেন এরকমও আছে, তুমি যদি শ্মশানের কোনো দেবদেবীকে তুলে আনো না ঘরে, সেটা থেকেও খারাপ এফেক্ট দেয়। দেবদেবী হয়তো তাদের পুজো হয় শ্মশানে, যেমন পাতাল ভৈরবী আছে। তুমি পাতাল, এরকম একটা কেস এসেছিল, পাতাল ভৈরবীকে বাড়িতে এনে মূর্তি বানিয়ে পুজো করছে। তো তুমি যখন একটা দেবীকে শ্মশান থেকে তুলে আনছো, সে শ্মশানের দেবী না, তো তোমার ঘরটাকে সে শ্মশান করে দেবে। আচ্ছা, যে এনেছে পাতাল ভৈরবী নিয়ে এসে পুজো করছে, তার বাড়িতে কি নেগেটিভ এফেক্ট চলছে? থাকবেই, মারা যাচ্ছে? থাকবেই ওটা, কারণ সে কোথাকার দেবী সেটা তোমাকে দেখতে হবে। কিছু কিছু দেবী আছে যাদের পুজো ঘরে করতে নেই, কিছু কিছু দেবী আছে যাদের পুজো শ্মশানেই হয়, তো তাকে তোমাকে শ্মশানেই করতে হবে, তুমি ঘরে তুলে আনতে পারো না, এরকম কেস। কেন, ভয়ানক ব্যাপার সব। হ্যাঁ স্বাভাবিক। এটা আমাকে যখন এসে বলছে ওঠে না, আমি বললাম দেখো হয়তো তোমাদের ওখানে কোনো পাগল টাগল কেউ আছে, বাড়িতে ঢুকে ঢুকে যায়। আমি সবসময় একটু সাইন্টিফিক ব্যাপারটাই বেশি দেখি, যে হতেই তো পারে না যে হ্যাঁ, কোনো পাগল রাস্তায় ঘুরে বেড়ায়, মেন্টালি কোনো ডিসেবল লোক আছে, সে হঠাৎ করে বাড়িতে এসে এরকম করে। মানে না, ওটা কোনো পাগল ঠাগল না, ওটা এই আছে। মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে অতটা বন্ধু উঠে, হট করে এসে। উপরে ওঠে, আবার নামে, নেমে আবার বেরিয়ে যায়, কোথায় বেরো জানে না। মানে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ বাবা, ঘুরছে বাড়িতে। ও বাবা। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। মধুমিতাদির সাথে যোগাযোগ করতে গেলে মধুমিতাদির নাম্বার আমি কমেন্ট বক্সে বা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটা কেমন লাগলো, মধুমিতাদির কথাগুলো কেমন লাগলো, আর আমার এই ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ফিরছি আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার। নমস্কার।